বাবা, আমরা আবার লাইভে গেলাম, ওটা কেটে দিয়ে এবার বলো তো শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক? এবার শব্দ ক্লিয়ার কিনা জানাও তো একটু বাবা সবাই। সবাই একটু জানাও আর একটু শেয়ার করে দাও সবাই। এবার ঠিক আছে না? ওরা কমেন্ট করলো না তো, পেজে ইয়ে করে পিন করে দাও একবার, আমি পাচ্ছি না তো। আমি তো পাচ্ছি না লাইভ পেজে ঢুকে। ঠিক আছে না এবার? তাহলে আমরা ক্লাস শুরু করে দিই না? আমরা ক্লাস শুরু করে দিলাম। ওকে। কই পেজে কই, দেখো তো। ওকে না বাবা, তাহলে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করব। আমাদের মেডিকেল অ্যাডমিশনের ফ্রি ক্লাস দেওয়া আছে এই পুরো মাস জুড়ে, আমাদের তাদের সেই ক্লাসগুলোর আজকে প্রথম ক্লাস। সবাই মনোযোগ দাও। আমরা আজকে প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ের দুইটা পর্ব পড়বো, একটা পরিফেরা আর একটা নিরেরিয়া। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শেষ পর্যন্ত ক্লাসে থেকো। আর তোমাদের আমি একটা টপিক পড়ানোর শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। ক্লাস চলার সময় আমি একটা বোঝানোর সময় তোমাদের কমেন্ট করার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। আমি নিজেই তোমাদের প্রশ্ন করার চান্স দিব, ওই টাইমে তোমরা প্রশ্ন করবা। ওকে। আর আমার মনে হয় যে ক্লাস পুরোটা করার পর তোমাদের প্রশ্ন থাকবেই না। আমার মনে হয় যে ক্লাস করার পর তোমাদের প্রশ্ন থাকবেই না। আমরা ক্লাস শুরু করে দিলাম বাবা। ওকে, সবাই শেয়ার দিয়ে দাও। আমরা প্রথমেই পড়ব পরিফেরা পর্ব। আমরা সবাই জানি প্রাণী জগতের মোট পর্ব হলো 33টা। এর মধ্যে মুখ্য মুখ্য পর্ব বা মেজর ফাইলাম হলো 9টা। কি হলো লেখা ঠিক মতো? হ্যাঁ, মেজর পর্ব হলো 9টা এবং মেজর পর্বগুলোতে প্রাণীর প্রজাতির সংখ্যা 5000-এর বেশি। তাহলে প্রাণী জগতের মোট পর্ব 33টা, এর মধ্যে প্রধান পর্ব বা মেজর পর্ব 9টা। তোমাদের বইয়ে যে 9টা আলোচনা করছে এর মধ্যে প্রথমে আলোচনা করছে পরিফেরা, আর বাকিগুলো হলো মাইনর বা গৌণ পর্ব। তাহলে কোন 9টা পর্বকে মেজর পর্ব বলল? যে পর্বগুলোর মধ্যে প্রাণীর প্রজাতির সংখ্যা 5000-এর বেশি। তাহলে বলো তো দেখি বাবা, প্রাণী জগতের মোট পর্ব কয়টা? দেখি বলো, প্রাণী জগতের মোট পর্ব কয়টা? 33টা। এর মধ্যে মেজর পর্ব কয়টা? মেজর পর্ব হলো 9টা। তো আমরা প্রথম মেজর পর্ব আলোচনা করব পরিফেরা। তাহলে সবাই আমরা মনোযোগ বাড়াই। পরিফেরা আমরা সবাই জানি পরি বা পোরাস বা পোর মানে হলো ছিদ্র, ফেরি বা ফেরা মানে বহন করা। তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা ছিদ্র বহনকারী প্রাণী। এদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। তাহলে বাবারা
পরি মানে বা পোরাস মানে কি? ছিদ্র। ফেরি মানে বহন করা। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে। এই জন্য পরিফেরা পর্বের প্রাণীদের আমরা বলবো কি? ছিদ্রাল প্রাণী। তাহলে আমাদের এমসিকিউ আসতে পারে, কোন পর্বের প্রাণীদের ছিদ্রাল প্রাণী বলে? পরিফেরা। এবং এই পর্বের প্রাণীদের দেহের ভিতরে গহ্বর আছে, তার মানে দেহটা এদের ফাঁপা। আর এই ফাঁপা হওয়ার কারণে এই পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। তোমরা কিন্তু অস্থিতেও পড়ছো যে যে অস্থির মধ্যে ছিদ্র আছে সেগুলো স্পঞ্জি অস্থি। তোমরা মেসোফিল টিস্যুতেও পড়ছো যে মেসোফিল টিস্যুর যে অংশে বায়ু কুটুরি থাকে, ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ওগুলাকে বলে কি? স্পঞ্জি প্যারেনকাইমা। তো পরিফেরা পর্বের প্রাণীদের দেহের ভেতরেও গহ্বর আছে, ফাঁকা জায়গা আছে। এই জন্য এই পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। বাবারা, এই পর্বের প্রাণীরা কোষ মাত্রার বা কোষীয় মাত্রার প্রাণী। মানে এই পর্বের প্রাণীদের দেহ কোষ দিয়ে তৈরি। এদের শরীরে কোনো কলা বা টিস্যু নাই, কোনো অঙ্গ নাই, কোনো তন্ত্র নাই। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোনো টিস্যু নাই, অঙ্গ নাই, তন্ত্র নাই। তার মানে এরা অতটা বেশি উন্নত নয়, অনুন্নত প্রাণী। এই পর্বের প্রাণীরা অপ্রতিসম। এই পর্বের প্রাণীদের দেহকে লম্বালম্বি বা লম্ব অক্ষ বরাবর সমান অংশে ভাগ করা যায় না। তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসম, এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই পর্বের প্রাণীদের দেহটাকে লম্বালম্বি সমান অংশে বিভক্ত করা যায় না। বাবারা, এই পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট। অ্যাসিলোমেট। তাহলে এই পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট প্রাণী। আমরা সবাই জানি এ মানে অ্যাবসেন্ট বা কোনো কিছু নাই। তাহলে এই পর্বের প্রাণীদের কোনো সিলোম নাই। বাবারা, সিলোম কি আমরা পড়ছি, যেহেতু তোমরা 25 ব্যাচের, তোমরা পড়ছো, 26 ব্যাচের স্টুডেন্টরাও পড়ছো, তোমরা সিলোম পড়ছো, যেটা ত্রিভ্রূণস্তরী প্রাণীদের থাকে। সিলোম হলো গহ্বর। সিল মানে কি? গহ্বর, ক্যাভিটি। সিল মানে কি? গহ্বর, ক্যাভিটি। তাহলে সিলোম হলো গহ্বর, ত্রিভ্রূণস্তরী প্রাণীদের থাকে, ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল যারা, তাদের থাকে। এবং এই সিলোম, এই গহ্বরটা ভ্রূণের মধ্যস্তর থেকে তৈরি, মেসোডার্ম থেকে তৈরি। সবাই জানো মেসো মানে মধ্য, ডার্ম মানে স্তর বা ত্বক। এবং এই গহ্বরের চারিদিকে চাপ সহনশীল পেরিটোনিয়াম পর্দা আছে। আমরা সবাই জানি পেরি মানে চারিদিক, টনি মানে হলো টেনশন বা চাপ। তাহলে পেরিটোনিয়াম পর্দা ফাটবে না, চারিদিকের চাপেও ফাটবে না, চাপ সহনশীল পর্দা। তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, মানে সিলোমবিহীন প্রাণী। সিলোম কি? গহ্বর। প্রশ্ন, সব গহ্বর কি সিলোম? না, সত্য আছে। সিলোম ত্রিভ্রূণস্তরী প্রাণীদের থাকবে। এটা ভ্রূণের মেসোডার্ম বা মধ্যস্তর থেকে উৎপন্ন হবে। এবং এই সিলোম, এই যে গহ্বর, এর চারিদিকে চাপ সহনশীল পেরিটোনিয়াম পর্দা থাকবে। তবে এক্সেপশনাল ঘটনাও ঘটে। প্লাটিহেল মিন্তিস পর্বের প্রাণীরা কিন্তু ত্রিভ্রূণস্তরী, কিন্তু ওদের কিন্তু সিলোম নাই। প্লাটিহেল মিন্তিস পর্বের প্রাণীরা ত্রিভ্রূণস্তরী হওয়ার পরেও কিন্তু অ্যাসিলোমেট, সিলোমবিহীন। ওদের মেসোডার্মের মধ্যে ওরা কোনো গহ্বর তৈরি করে না, সিলোম তৈরি করে না, দেহটাকে চ্যাপ্টা রাখার জন্য। প্লাটিহেল মিন্তিস পর্বের প্রাণীরা তো চ্যাপ্টা কৃমি, আর দেহটা যেন চ্যাপ্টাই থাকে, এই জন্য ওদের মেসোডার্ম থেকে কোনো সিলোম তৈরি হয় না। আর চ্যাপ্টা থাকার সুবিধা আছে, দেহ চ্যাপ্টা থাকার সুবিধা আছে। আমরা প্লাটিহেল মিন্তিস পড়ার সময় ওটা পড়ব। আর সিলোমের উপর ভিত্তি করে প্রাণীদের প্রকারভেদ আমরা প্রত্যেকটা পর্ব পড়ার সময়ই সেটা ক্লিয়ার হয়ে যাবে। শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো পর্বের মধ্যেই আমি ওগুলো ব্যাখ্যা করব, আলাদা করে এটা দরকার নাই। বাবারা,
পরিফেরা পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, তবে এই পর্বের একটা ফ্যামিলি বা গোত্র স্পঞ্জিলিডা। স্পঞ্জিলিডা এই গোত্রের প্রায় 150টা প্রাণী প্রজাতি, 150টা প্রজাতি এরা কিন্তু মিঠা পানিতে বাস করে, সামুদ্রিক নয়। তাহলে পরিফেরা পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, তবে স্পঞ্জিলিডা কি? স্পঞ্জিলিডা তোমরা তো জানোই গোত্রের নামের শেষে আইডিএই থাকে। তো স্পঞ্জিলিডা গোত্রের 150টা প্রাণী প্রজাতি মিঠা পানিতে বাস করে বাবারা। আর এই পর্বের প্রাণীদের তোমরা জানো পৌষ্টিক নালী নাই, পরিপাক নালী নাই, এই জন্য পরিফেরা পর্বের প্রাণীদের কি বলা হয়? প্যারাজোয়া। প্যারাজোয়া। তোমরা জানো যে যাদের পৌষ্টিক নালী আছে তাদের বলে এন্টেরোজোয়া, যাদের পৌষ্টিক নালী নাই তাদের বলে প্যারাজোয়া। বাবারা আমি এতটুকু আরেকবার রিপিট করব, 2বার করে রিপিট করব, তাতে পড়া ক্লিয়ার করবা। আর সবাই মনোযোগ দাও, মনোযোগ না দিলে তুমি পড়া বুঝতে পারবে না। আমি যখন প্রশ্ন করব তখন তুমি উত্তর দিও, অযথা কমেন্ট করো না। ওকে। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের দেহ প্রাচীরে ছিদ্র আছে, তাই এরা ছিদ্রাল প্রাণী নামে পরিচিত। এই পর্বের প্রাণীদের দেহের ভিতরে গহ্বর আছে, ক্যাভিটি আছে, এই জন্য এরা স্পঞ্জ নামে পরিচিত। পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় মাত্রার বা কোষীয় সংগঠন মাত্রার বা কোষ সংগঠন মাত্রার, মানে এদের দেহে কোনো কোষ দিয়ে কোনো টিস্যু তৈরি হয় না, ফলে অঙ্গ এবং তন্ত্র তৈরির প্রশ্নই আসে না। এদের কোনো টিস্যু নাই, অঙ্গ নাই, তন্ত্র নাই। এই পর্বের অধিকাংশ প্রাণী অপ্রতিসম। অপ্রতিসম মানে দেহটাকে লম্বালম্বি বা লম্ব অক্ষ বরাবর সমান ভাগে বিভক্ত করা যায় না। এই পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। এ মানে নাই বা অ্যাবসেন্ট। তাহলে অ্যাসিলোমেট প্রাণী মানে কি? সিলোম এদের অ্যাবসেন্ট, সিলোম নাই। প্রশ্ন সিলোম কি? সিল মানে কি? গহ্বর, ক্যাভিটি। তাহলে সিলোম হলো গহ্বর। কাদের থাকে? ত্রিভ্রূণস্তরী প্রাণীদের। কোথা থেকে তৈরি হয় এই গহ্বর? ভ্রূণের মেসোডার্ম বা মধ্যস্তর থেকে। মেসো মানে মধ্য, ডার্ম মানে স্তর বা ত্বক। এবং এই গহ্বরের চারিদিকে অবশ্যই পেরিটোনিয়াম পর্দা থাকা লাগবে। পেরিটোনিয়াম পর্দা না থাকলে কিন্তু আমরা এই গহ্বরটাকে সিলোম বলতে পারবো না। আর প্রশ্ন, সব ত্রিভ্রূণস্তরী প্রাণীদেরই কি সিলোম আছে? না। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা তো চ্যাপ্টা কৃমি নামে পরিচিত, ওরা ত্রিভ্রূণস্তরী প্রাণী, কিন্তু ওদের কোনো সিলোম নাই। যদি বলো কেন নাই? দেহটাকে চ্যাপ্টা রাখার জন্যই ওদের কোনো গহ্বর তৈরি হয় না, সিলোম তৈরি হয় না। চ্যাপ্টা থাকলে সুবিধা কি? সুবিধা আছে, আমরা ওটা প্লাটিহেলমিনথিস পর্বে পড়াবো আগামী ক্লাসে। বাবারা আমাকে টেলমি বলো, টেলমি অ্যান্সার, গিভ মি অ্যান্সার, যে বুঝতে পারছো কিনা এতটুকু। কি স্পেলিং গুলো কি হচ্ছে? লেখাগুলো ঠিক বোঝা যাচ্ছে না? লেখা বোঝা যাচ্ছে তো? কি হচ্ছে স্পেলিং? আর আমি তো ইংরেজি কম পারি, যদি ভুল হয়ে যায় বুঝে নিও, বই অনুসারে ইয়ে করে নিও। ওকে। বা বলো তো এতটুকু বুঝতে পারছো কিনা? ওকে, দেখি তোমাদের প্রশ্ন করা হবে। ইয়ে কই? এই পাশে, এই পাশে উল্টে হচ্ছে কেন? ওকে ওকে, স্লো। ডিলিট করে দেওয়া লাগবে। আচ্ছা বাবারা দেখি আমি প্রশ্ন করে উত্তর দাও। পরিফেরা পর্বের প্রাণীরা কোন মাত্রার বলো তো দেখি? ক্লাসে ক্লিয়ার করো, ক্লাসে পর আত্মস্থ করো একবারে। বলো পরিফেরা পর্বের প্রাণীরা কোন মাত্রার? বলো দেখি। পরিফেরা পর্বের প্রাণীরা কোন মাত্রার? আর উত্তর দাও, সিলোমের উপর ভিত্তি করে এই পর্বের প্রাণীরা কোন ধরনের? হ্যাঁ, কোষীয় মাত্রার উত্তর দিচ্ছ তোমরা। এই যে যারা, তাসমিরা সুলতানা,
তোমরা উত্তর দিচ্ছ কোষীয় মাত্রার। ক্লাস কেবল শুরু হলো বাবা, ক্লাস শুরু হলো, করতে থাকো যতক্ষণ তোমাদের ধৈর্য আছে, ক্লাস চলতেই থাকবে। আর ওই প্রশ্নের উত্তরটা দাও তো, পরিফেরা পর্বের প্রাণীরা সিলোমের ভিত্তিতে কেমন? ওটা উত্তর দাও। অনেকে সঠিক উত্তর দিচ্ছ কোষীয় মাত্রার। এবার বলো তো পরিফেরা পর্বের প্রাণীরা সিলোমের ভিত্তিতে কেমন? ওকে, আমরা এবার পরিফেরা পর্বের প্রাণী, হ্যাঁ অ্যাসিলোমেট, এরা অ্যাসিলোমেট প্রাণী, সঠিক উত্তর দিচ্ছ তোমরা। এরা অ্যাসিলোমেট, সিলোমবিহীন। ওকে, আমরা এবার বাকি আলোচনা শুরু করব। মনোযোগ আছে না গেছে? বলো, মনোযোগ আছে তোমাদের না চলে গেছে? ওকে, মনোযোগ আছে এদের। এবার দেখো, পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা দ্বিস্তরী। ভ্রূণ দ্বিস্তরী বলিনি আমি, ভালো করে শুনে রেখো। পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা দ্বিস্তরী। এদের দেহের বাইরের স্তর যেটা, বা দেহ প্রাচীরের বাইরের স্তর যেটা, সেই স্তরে চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের কোষ আছে। এরকম চ্যাপ্টা চ্যাপ্টা কোষ আছে বাইরের স্তরে। এই কোষগুলোকে আমরা বলবো পিনাকোসাইট কোষ। বাবারা, পিনাকো মানে হলো তক্তা। তক্তা বোঝো? এই যে ব্রেঞ্চ গুলার উপর, যে ব্রেঞ্চ গুলাতে তোমরা বসে অফলাইন ক্লাস করো, এই যে তক্তা, তো তক্তা যেমন চ্যাপ্টা, এই বহিস্তরের কোষগুলো এরকম চ্যাপ্টা। এই জন্য এই কোষগুলোকে বলছে পিনাকোসাইট। সাইট মানে কি? পরিণত কোষ। সাইট মানে পরিণত কোষ। তাহলে বাইরের স্তরের কোষগুলো যে কাঠের ওই তক্তার মতো চ্যাপ্টা চ্যাপ্টা, এই জন্য এই কোষগুলোর নাম পিনাকোসাইট। আর এই পিনাকোসাইট কোষ দ্বারা তৈরি স্তরের নাম আমরা বলবো পিনাকোডার্ম। তোমরা সবাই জানো ডার্ম মানে কি? স্তর বা ত্বক। এবং এই পিনাকোসাইট কোষগুলো মনে রেখো ফ্লাজেলাবিহীন। ফ্লাজেলা কি তোমরা জানো? লম্বা চাবুকের মতো গঠন, ব্যাকটেরিয়াতে অণুজীবে পড়ছে। এদের বাইরের স্তরের কোষগুলো কিন্তু ফ্লাজেলাবিহীন। আর এদের অন্তঃস্তরের কোষগুলো ফানেলের মতো। তাহলে এদের অন্তঃস্তরের কোষগুলো কেমন দেখতে? ফানেল আকৃতির। এবং এই কোষগুলোতে ফ্লাজেলা থাকে। এই যে দেখো লম্বা চাবুকের মতো, ওইটা কি? ফ্লাজেলা। তাহলে বাবারা, পরিফেরাদের অন্তঃস্তরের কোষগুলোতে ফ্লাজেলা আছে, এই যে লম্বা চাবুকের মতো, এগুলা ফ্লাজেলা। আর অন্তঃস্তরের এই কোষগুলোকে আমরা বলবো কোয়ানোসাইট কোষ। সাইট মানে কি? পরিণত কোষ। কোয়ানো মানে কি? ফানেল। আর এই কোয়ানোসাইট কোষ দ্বারা তৈরি অন্তঃস্তরের নাম আমরা দিব কোয়ানোডার্ম। তাহলে বাবারা বলো দেখি, পরিফেরাদের পূর্ণাঙ্গ প্রাণী যারা, পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণী যারা, এদের দেহ প্রাচীরের কয় স্তর? 2 স্তর। বাইরের স্তরের কোষগুলো ফ্লাজেলাবিহীন, এই কোষগুলোকে বলে পিনাকোসাইট কোষ। আর পিনাকোসাইট কোষ দ্বারা তৈরি স্তরের নাম পিনাকোডার্ম। এই কোষগুলোতে ফ্লাজেলা নাই। আর অন্তঃস্তরের কোষগুলো ফ্লাজেলা যুক্ত কোষ, ফানেলের মতো। এই জন্য এগুলাকে কোয়ানোসাইট কোষ বলে। কোয়ানো মানে ফানেল।
আর কোয়ানোসাইট কোষ দ্বারা তৈরি স্তরের নাম কোয়ানোডার্ম। কি বলতো? কোয়ানোডার্ম। এবং দেখো ফ্লাজেলা কিন্তু বিভিন্ন জীবের চলনে সাহায্য করে। তো পরিফেরাদের পূর্ণাঙ্গ প্রাণীদের ফ্লাজেলা যুক্ত কোষ অন্তঃস্তরে আছে, ফ্লাজেলাগুলো দেহের ভেতরের দিকে আছে। এই জন্য এই পর্বের পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। বলতো আমার পা যদি আমার শরীরের ভেতরে ঢুকানো থাকতো, পা যদি আমার শরীরের ভেতরের দিকে থাকতো, আমি কি হাঁটতে পারতাম না? তো আমার পা শরীরের ভেতরের দিকে ঢুকানো থাকলে হাঁটতে পারতাম না, বাইরের দিকে বলে হাঁটতে পারতেছি। তো এদের দেখো ফ্লাজেলা যুক্ত কোষের ফ্লাজেলাগুলো দেখো দেহের ভিতরের দিকে, অন্তঃস্তরের কোষে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা শরীরের ভেতরের দিকে। তো আমার পা যদি আমার শরীরের ভেতরের দিকে থাকে হাঁটতে পারবো না, তাহলে এদের ফ্লাজেলা গুলো শরীরের ভেতরের দিকে, তাহলে কিন্তু এরা চলাচল করতে পারবে না, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। মনে হয় বুঝতে পারছো যে এই পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল কেন? ওই যে ফ্লাজেলা গুলো শরীরের ভেতরের দিকে আছে। এই ফ্লাজেলা থাকার দরকার কি আমরা ওটা পরে বুঝতে পারবো, একটু পরে। বাবারা এই যে বহিস্তর পিনাকোডার্ম, অন্তঃস্তর কোয়ানোডার্ম, মনে থাকবে? বহিস্তর কি? পিনাকোডার্ম। ধরো একজনের নাম পিনাকি, সে ধরো দেশের বাইরে থাকে। ধরো একজনের নাম পিনাকি, সে দেশের বাইরে আছে। তাহলে ওখান থেকে মনে রাখো পিনাকি দেশের বাইরে, তাহলে পিনাকোডার্ম, পিনাকোসাইট, পিনাকোডার্ম তাহলে বাইরের স্তর, পিনাকোসাইট কোষ তাহলে বাইরের স্তরের কোষ। বাবার এই দুই স্তরের মাঝখানে জিলেটিন আমিষ দিয়ে তৈরি। কি আমিষ বলতো? জিলেটিন। তোমরা আমাদের পাকস্থলীতে কিন্তু জিলেটিন পরিপাক হয়, তোমরা পড়ছো, জিলেটিনেস এনজাইম দিয়ে। তো এই পিনাকোডার্ম কোয়ানোডার্মের মাঝখানে জিলেটিন আমিষ দিয়ে তৈরি স্তর আছে। তাহলে বাবারা পিনাকোডার্ম কোয়ানোডার্মের মাঝখানে জিলেটিন আমিষ দিয়ে তৈরি স্তর আছে। এই স্তরের নাম কি বলতো? মেসোহিল। মেসোহিল। মেসো মানে কি মাঝে, হিল মানে কি বস্তু। মেসোহিল মানে মাঝখানের বস্তু। পূর্বে এই মেসোহিলকে মেসেনকাইম বলা হতো, মেসোগ্লিয়া বলা হতো। এখন তো নিডেরিয়ানদের ক্ষেত্রে মেসোগ্লিয়া বলা হয়, পরিফেরাদের ক্ষেত্রে এখন মেসোহিল বলবা, মেসোগ্লিয়া বলার দরকার নাই। আগে বলা হতো মেসোগ্লিয়া বা মেসেনকাইম। এই মেসোহিল কি দিয়ে তৈরি? জিলেটিন আমিষ দিয়ে। এই মেসোহিলে কি আছে এদের? বাবারা এই মেসোহিলেই এদের আছে কঙ্কাল। এদের কঙ্কাল আছে মেসোহিলে। এছাড়াও মেসোহিলে আছে অ্যামিবোসাইট কোষ। অ্যামিবোসাইট কোষ বুঝতেই পারতিস, অ্যামিবার মতো, অ্যামিবার মতো কোষ, অ্যামিবোসাইট কোষ। তাহলে মেসোহিলের কাজ কি? কঙ্কাল ধারণ করা এবং অ্যামিবোসাইট কোষ ধারণ করা। বাবারা এদের কঙ্কাল দুই রকম উপাদান দিয়ে তৈরি। কিছু উপাদান এরকম ধরো সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটার মতো, এগুলাকে বলে কি? স্পিকিউল। তাহলে এই যে ছোট ছোট কাঁটার মতো যেগুলো, এগুলাকে কি বলে? স্পিকিউল। স্পিকি মানে কি? স্পাইক। স্পাইক মানে কি? কাঁটা। উল মানে কি বলতো? ক্ষুদ্র। তাহলে স্পিকিউল গুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার মতো, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তাহলে মেসোহিলে এদের কঙ্কাল আছে। কঙ্কালটা কি দিয়ে তৈরি? স্পিকিউল দিয়ে। স্পিকিউল, উল মানে ছোট, স্পিকি মানে স্পাইক, তাহলে এগুলো ছোট ছোট স্পাইক বা কাঁটার মতো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এছাড়াও এদের কঙ্কাল গঠনকারী আর এক ধরনের উপাদান আছে যেগুলা তন্তুর মতো, তন্তুময়, ফাইবারের মতো, সুতার মতো, এগুলাকে বলে কি? স্পঞ্জিন। স্পঞ্জিন কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। হ্যাঁ, স্পঞ্জিন কোনটিন দিয়ে তৈরি? প্রোটিন। দেখো প্রোটিন বানানেও ইন, স্পঞ্জিন বানানেও ইন, ইন ইন। তাহলে স্পঞ্জিন সুতার মতো, তন্তুর মতো, এগুলা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট না, প্রোটিন। স্পঞ্জিন, প্রোটিন। অ্যামিবোসাইট যে কোষ আছে, এই কোষগুলো কিন্তু বিভিন্ন টাইপের। কিছু অ্যামিবোসাইট কোষ ফ্যাগোসাইট, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
বিভিন্ন কিছু ভক্ষণ করে। কিছু অ্যামিবোসাইট কোষ কিন্তু মেসোহিলে থাকে এবং তারা জনন কোষ তৈরি করে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। কিছু অ্যামিবোসাইট কোষ কিন্তু এদের কঙ্কাল তৈরি করে, স্পিকিউল তৈরি করে। আর কিছু অ্যামিবোসাইট কোষের এদের শরীরের অন্যান্য অংশ তৈরি করার ক্ষমতা আছে, অর্থাৎ টটিপটেন্ট সেল। হাইড্রাতে পড়ছো না, ইন্টারস্টিশিয়াল কোষ। তো এদের কিছু অ্যামিবোসাইট কোষ কিন্তু টটিপটেন্সি পাওয়ার আছে এদের, টটিপটেন্ট সেল। টটি মানে কি? টোটাল বা সব। পটেন্ট মানে কি? পাওয়ার। সব কিছু তৈরি করার পাওয়ার আছে এদের। তাহলে এদের দেহ যদি ক্ষতিগ্রস্ত হয়, কিছু অ্যামিবোসাইট কোষ যারা টটিপটেন্ট সেল, যাদের টটিপটেন্সি পাওয়ার আছে, তারা কিন্তু ওই ক্ষতিগ্রস্ত অংশটা নতুন করে তৈরি করে দিবে। এদের কিন্তু রিজেনারেশন, পুনরুৎপাদন ক্ষমতা আছে। তোমরা তো পড়ছো হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা আছে, তো পরিফেরা পর্বের প্রাণীদের পুনরুৎপাদন ক্ষমতা আছে, কিন্তু ভালো করে মনে রেখো। তাহলে অ্যামিবোসাইট কোষের কি কি কাজ বললাম? কিছু অ্যামিবোসাইট কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু খেয়ে ধ্বংস করে বা অন্যান্য উপাদান মৃত কোষ খেয়ে ধ্বংস করে। কিছু অ্যামিবোসাইট কোষ কিন্তু জনন কোষ তৈরি করে। কিছু অ্যামিবোসাইট কোষ এদের কঙ্কাল তৈরি করে, মানে স্পিকিউল তৈরি করে। কিছু অ্যামিবোসাইট কোষ, এটা ভালো করে শোনো, কিছু অ্যামিবোসাইট কোষ কিন্তু টটিপটেন্ট সেল, মানে সব কিছু টোটাল, পুরা বডির টোটাল কিছু তৈরি করার পাওয়ার আছে এদের। তোমরা টিস্যু কালচারে পড়ছো না যে টটিপটেন্সি ক্ষমতার কথা সর্বপ্রথম বলছে কে? মর্গান। তাহলে কিছু অ্যামিবোসাইট কোষ এদের সবকিছু তৈরি করে দিতে পারে নতুন করে। আবার আমি আরেকবার রিপিট দিচ্ছি, মনোযোগ, লাস্ট বার, স্লো বলতেছি না। পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণী যারা, তারা দ্বিস্তরী। আমি কিন্তু বলিনি যে এরা দ্বিভ্রূণ স্তরী, আমি বলছি যে পূর্ণাঙ্গ প্রাণীরা দ্বিস্তরী। বাইরের স্তরে ফ্লাজেলাবিহীন কোষ আছে, এই কোষগুলো পিনাকোসাইট কোষ। এই কোষগুলো দ্বারা গঠিত স্তরের নাম পিনাকোডার্ম। অন্তঃস্তরে আছে ফানেল আকৃতির কোয়ানোসাইট কোষ, এরা ফ্লাজেলা যুক্ত কোষ। কোয়ানোসাইট কোষ দ্বারা গঠিত স্তরের নাম কোয়ানোডার্ম। এবং ফ্লাজেলা যুক্ত কোষ শরীরের ভেতরের দিকে আছে, অন্তঃস্তরে আছে, তার মানে ফ্লাজেলা গুলো দেহের ভেতরের দিকে আছে। এই জন্য পরিফেরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। এদের পিনাকোডার্ম, কোয়ানোডার্ম। বহিস্তর অন্তঃস্তরের মাঝখানে আছে হলো মেসোহিল। মেসোহিল মানে মধ্যকালের বস্তু। মেসোহিলে কি আছে? অ্যামিবার মতো কোষ আছে, যেগুলাকে বলবো কি আমরা অ্যামিবোসাইট কোষ, এবং এদের কঙ্কাল আছে। এবং এদের কঙ্কালটা কিন্তু এটা অন্তকঙ্কাল, যেহেতু মেসোহিলে আছে তাহলে এটা অন্তকঙ্কাল। আমাদের কঙ্কাল তন্ত্র অস্থি তরুণাস্থি দিয়ে তৈরি, কিন্তু পরিফেরাদের কঙ্কালের উপাদান হলো স্পিকিউল এবং স্পঞ্জিন। স্পিকিউল এবং স্পঞ্জিন। স্পিকিউল হলো ছোট ছোট কাঁটার মতো, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। আর স্পঞ্জিন গুলো প্রোটিন বা আমিষ দিয়ে তৈরি। আর অ্যামিবার মতো দেখতে যে কোষ, সেগুলো অ্যামিবোসাইট কোষ। অ্যামিবা কেমন তোমরা তো জানো, ক্ষণপথ তৈরি করতে পারে, আকার বদলাতে পারে। তোমরা প্র্যাকটিক্যাল খাতায় 9 লেভেল আঁকাছো অনেকে অ্যামিবা। অ্যামিবার মতো কোষ, কিছু কোষ আছে মেসোহিলে। এবং অ্যামিবোসাইট কোষে কিন্তু টাইপ আছে বাবা। কিছু অ্যামিবোসাইট কোষ জনন কোষ তৈরি করে, কিছু কিছু অ্যামিবোসাইট কোষ স্পিকিউল তৈরি করে, কিছু অ্যামিবোসাইট কোষ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন কিছু ভক্ষণ করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, কিছু অ্যামিবোসাইট কোষ এদের পুনরুৎপাদনে সাহায্য করে, রিজেনারেশনে সাহায্য করে, তাদের টটিপটেন্সি পাওয়ার আছে। ওকে বাবারা, আমাকে টেলমি বলো তোমরা বুঝতে পারছো কিনা এতটুকু? বা বলো তো একটু বুঝতে পারছো কিনা? আচ্ছা, পড়াগুলো কিন্তু মনে রেখো, আমি পরিফেরা পর্বটা শেষ করে নেই, নিয়ে আমি তোমাদের প্রশ্ন করব কিন্তু। বুঝতে পারছে না? পুরো ক্লাস করো, তাহলেই তুমি প্রশ্ন সলভ হয়ে যাবে বাবা। অনেকে প্রশ্ন করতেছ,
পুরো ক্লাস করো, তাহলে ক্লিয়ার হবে। একজন প্রশ্ন করছে টটিপটেন্সি পাওয়ার কি হাইড্রার চেয়ে বেশি কিনা। বাবা, টটিপটেন্সি পাওয়ার থাকলে সেই ওখানে বেশি কমের বিষয় নাই, ওই কোষ সব কিছু তৈরি করতে পারবে। কথা কি বুঝতে পারছো? যে কোষের টটিপটেন্সি ক্ষমতা আছে ওখানে বেশি কমের বিষয় না, ও সব কিছু তৈরি করতে পারবে দেহের। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, আমরা এবার বাকি অংশ শেষ করে নেই, তারপর তোমাদের প্রশ্ন করব। বাকিটুকু ক্লাস করো, তাহলে তোমাদের অনেকের প্রশ্ন সলভ হবে। দেখো, এবার আমরা নালীতন্ত্র পড়ব। দেখো, ধরো এটা পরিফেরা পর্বের একটা পূর্ণাঙ্গ প্রাণী। চিত্র ভালো হলো না, তোমরা বুঝে নিও। এদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে। আমি একটা ছিদ্র আঁকাচ্ছি, এই ছিদ্রের নাম অস্টিয়া। এক বচনে যদি বলি অস্টিয়াম। অস্টিয়া শব্দের অর্থ হলো দরজা। দরজা মানে কি? ছিদ্র বা ফাঁকা জায়গা। আর এই পর্বের প্রাণীদের দেহের মধ্যে যে গহ্বর আছে তার নাম আমরা দিব হলো স্পঞ্জসিল। সিল মানে কি বলো তো? অল্প একটু আগে বলছি। সিল মানে কি? গহ্বর। তাহলে স্পঞ্জের ভিতরকার গহ্বরকে তো আমরা স্পঞ্জসিল বলবো। পরিফেরা পর্বের প্রাণীরা তো স্পঞ্জ নামে পরিচিত, তাহলে এদের ভিতরকার গহ্বরকে আমরা কি বলবো? স্পঞ্জসিল। আর স্পঞ্জসিল গহ্বর একটা ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত, এই ছিদ্রটাকে আমরা বলবো অস্কুলাম। অস্কুলাম মানে কি? ছোট মুখ। সরি বাবা, চা খেতে হবে। ওকে, সরি। দেখো বাবা, সবাই কাছে আসতেছে বারবার। বাবা একটু 1 মিনিট। বন্ধ করে দাও তো একটু। আসলে ঠান্ডা লাগছে বাবা। পানি দাও তো, পানি দাও। বাবা সরি, একটু কাশি উঠছিল আমার, আসলে ঠান্ডা লাগছিল তো, 2 দিন আগে জ্বর হয়ে গেল, ঠান্ডা লাগছিল, ভয়েসটাও একটু অন্যরকম হচ্ছে। একটু ঠান্ডা লাগছিল বাবা। আমরা ক্লাসে চলে আসলাম আবার। ওকে, দেখো, পরিফেরা পর্বের দেহ প্রাচীরে, প্রাণীদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে, নাম অস্টিয়া। আমি একটা আকাশি শুধু। দেহের ভেতরে একটা গহ্বর আছে, তার নাম স্পঞ্জসিল। সিল মানে গহ্বর। স্পঞ্জসিল গহ্বর যে ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত, ওই ছিদ্রের নাম অস্কুলাম। আইবে দেন, তাড়াতাড়ি দেন, চা দেন। একটু চা খায় নাই, গলা একটু ঠিক হোক। ওকে, নাও। পরিফেরা পর্বের প্রাণীদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে, আমরা এই ছিদ্রগুলোকে কি বলবো? অস্টিয়া। এক বচনে বলবো অস্টিয়াম। এদের দেহের ভেতরে যে সিল বা গহ্বর আছে তার নাম দিব স্পঞ্জসিল। স্পঞ্জসিল গহ্বর যে ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্ত, তার নাম অস্কুলাম। অস্কুলাম একটা থাকবে কিন্তু স্পঞ্জসিল অনেক। সরি সরি সরি, অস্কুলাম একটা থাকবে কিন্তু অস্টিয়া থাকবে অনেক। দেখো এবার মনোযোগ। এই অস্টিয়া একটা নালী আকারে ভেতরে প্রবেশ করলো। ইন মানে তো ভিতর, তাহলে আমরা এই নালীটাকে কি বলবো? ইনকারেন্ট ক্যানাল বা ইনকারেন্ট নালী।
এই ইনকারেন্ট নালী একটা ছিদ্রের মাধ্যমে একটা প্রকোষ্ঠে যে শেষ হলো। এই যে প্রকোষ্ঠ, বাবার এই প্রকোষ্ঠের প্রাচীরে কিন্তু কোয়ানোসাইট কোষ আছে। এই প্রকোষ্ঠের চারিদিকে কোয়ানোসাইট কোষ আছে। ভালো করে দেখো এবার এই বিষয়টা। ইনকারেন্ট নালী দেখো একটা ছিদ্রের মাধ্যমে একটা প্রকোষ্ঠে যে শেষ হলো, এই ছিদ্রটার নাম দাও প্রোসোপাইল। সবাই জানো পাইল মানে ছিদ্র, যেমন বীজের ছিদ্রকে বলো মাইক্রোপাইল, কিংবা ঘাস ফড়িংয়ের পড়ছো ডিম্বাণুতে যে ছিদ্র তার নাম মাইক্রোপাইল। পাইল মানে ছিদ্র, প্রোসো মানে প্রথম, প্রথম ছিদ্র। দেখো অস্টিয়া একটা নালী আকারে ভেতরে ঢুকলো, নালীটার নাম ইনকারেন্ট নালী। ইন মানেই তো ভেতরে, বা ইনকারেন্ট মানে ভেতরে। এই নালী প্রোসোপাইল নামক ছিদ্রের মাধ্যমে একটা প্রকোষ্ঠে শেষ হলো। আর প্রোসোপাইল যে পাশে, তার অপোজিট পাশে আর একটা ছিদ্র আছে, ওইটার নাম আমরা দিব অ্যাপোপাইল। প্রোসো মানে কি বলতো বাবা? প্রথম। পাইল মানে ছিদ্র, প্রথম ছিদ্র। আর তার অপোজিট পাশে যে ছিদ্র তার নাম অ্যাপোপাইল। অ্যাপো মানে পাশে। তোমরা ঘাস ফড়িংয়ে পড়োনি অ্যাপোজিশন ইমেজ? অ্যাপো মানে পাশে। প্রোসোপাইলের অপোজিট পাশে যে ছিদ্রটা অ্যাপোপাইল। আর এই অ্যাপোপাইল একটা নালীর মাধ্যমে যে স্পঞ্জসিলে শেষ হচ্ছে, এই নালীটার নাম হলো এক্সকারেন্ট নালী। বাবারা বলো তো এক্সিট মানে কি? বাহির। তাহলে প্রকোষ্ঠ থেকে একটা নালী বের হয়ে স্পঞ্জসিলে গেল, তাহলে প্রকোষ্ঠ থেকে যে নালী এক্সিট করলো তার নাম আমরা দিব এক্সিট থেকে এক্সকারেন্ট। আবার দেখো নালীতন্ত্র বুঝতে হবে। তো তোমাদের কিন্তু অস্টিয়া, অস্কুলামার, স্পঞ্জসিল মনে থাকলেই হবে। এই প্রকোষ্ঠ, ইনকারেন্ট নালী, এক্সকারেন্ট নালী লাগবে না। তবে নালীতন্ত্র ভালো বোঝার সুবিধার্থে আমি এগুলা বলতেছি। নালীতন্ত্রের আবার কিন্তু টাইপও আছে, ওগুলো আমি বলবো না, অত ডিটেলস তোমাদের লেভেলে লাগবে না। দেখো ভালো করে চোখ বুলাও এদিকে। এদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে, নাম অস্টিয়া। আমি এখানে একটা অস্টিয়া আঁকাছি। এটা একটা নালী আকারে ভেতরে ঢুকলো, নালীটার নাম ইনকারেন্ট নালী। ভেতরে ঢুকছে দেখে ইনকারেন্ট। এটা দেখো এই যে একটা ছিদ্রের মাধ্যমে একটা প্রকোষ্ঠে যে শেষ হলো, এই ছিদ্রটার নাম দিব প্রোসোপাইল। এই প্রোসোপাইল যে পাশে, তার অপোজিট পাশে আর একটা ছিদ্র আছে, ওটা অ্যাপোপাইল। অ্যাপোপাইল মানে পাশের ছিদ্র, প্রোসোপাইল মানে প্রথম ছিদ্র। আর এই অ্যাপোপাইল ছিদ্রর পর থেকে একটা নালী দেখো স্পঞ্জসিলে চলে গেছে, এটার নাম হলো এক্সকারেন্ট নালী। এবার খেয়াল, পানি, পানির সাথে অক্সিজেন, পুষ্টি, শুক্রাণু, এগুলা এই অস্টিয়া দিয়ে, ইনকারেন্ট নালী দিয়ে, প্রোসোপাইল দিয়ে এই যে প্রকোষ্ঠে ঢুকবে। এই প্রকোষ্ঠের আরেকটা নাম আছে কিন্তু অরিও নালী। আর এই প্রকোষ্ঠের প্রাচীরে আছে কি ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ। এই ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষের ফ্লাজেলার সঞ্চালনেই কিন্তু অন্তর্মুখী স্রোত তৈরি হবে, আর ওই স্রোতেই পানি ঢুকবে। প্রকোষ্ঠের ওয়ালে যে কোয়ানোসাইট কোষ আছে ফ্লাজেলা যুক্ত, ওদের ফ্লাজেলার সঞ্চালনে, নড়াচড়ার জন্যই অন্তর্মুখী স্রোত তৈরি হবে। ওই স্রোতেই ঢুকবে কে? অস্টিয়া দিয়ে, ইনকারেন্ট নালী দিয়ে, প্রোসোপাইল দিয়ে। কে ঢুকবে? পানি। কিনি? পানি। সাথে কে ঢুকবে? শুক্রাণু। সাথে ঢুকবে কে? পুষ্টি, অক্সিজেন ইত্যাদি। এই যে পানির সাথে অক্সিজেন, শুক্রাণু, পুষ্টি, খাদ্য, এগুলা তোমার প্রকোষ্ঠে গেল। এই প্রকোষ্ঠ থেকে অক্সিজেন, পুষ্টি এদের কোয়ানোসাইট কোষে যাবে, সেখান থেকে অন্যান্য কোষে ছড়িয়ে পড়বে। ভালো করে, এই প্রকোষ্ঠ থেকে অক্সিজেন, পুষ্টি, কোয়ানোসাইট কোষে যাবে, তারপরে অন্যান্য কোষে ছড়িয়ে পড়বে। শুক্রাণু কই যাবে বলো তো? কে বলতে পারবা? এদের তো অন্তঃনিষেক, আমি বলে দিলাম এদের অন্তঃনিষেক। বলতো অ্যামিবোসাইট কোষ শুক্রাণু তৈরি করে না? অ্যামিবোসাইট কোষ মেসোহিলে আসে না? তাহলে শুক্রাণুগুলো কিন্তু মেসোহিলে যাবে। তাহলে অক্সিজেন আর পুষ্টি কোয়ানোসাইট কোষ হয়ে অন্যান্য কোষে যাবে, আর শুক্রাণু কই যাবে? পানির সাথে যেটা ঢুকলো মেসোহিলে, কারণ ওখানে বলছিলাম অ্যামিবোসাইট কোষ আছে, কিছু অ্যামিবোসাইট কোষ জনন কোষ তৈরি করে, ধরো ডিম্বাণু তৈরি করছে, তাহলে ওখানে যাবে। এবং এই টাইমে
হাই মানে পরিফেরাদের দেহের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড, তারপর ধরো নাইট্রোজেন যুক্ত বর্জ্য, ধরো অ্যামোনিয়া, এগুলা প্রকোষ্ঠে ঢুকবে। তারপরে প্রকোষ্ঠ থেকে দেখো অ্যাপোপাইল ছিদ্র দিয়ে এক্স কারেন্ট নালী দিয়ে স্পঞ্জসিলে যাবে, তারপর এখান থেকে অস্কুলাম দিয়ে দেহের বাইরে যাবে। এই যে দেখো অস্টিয়া থেকে অস্কুলাম পর্যন্ত এইটাই হলো এদের নালীতন্ত্র। যদি বলো স্যার আপনি শুরুতে বলছেন যে এরা কোষীয় মাত্রার প্রাণী, আবার নালীতন্ত্র বলতেছেন কেন? এটা সত্যিকার অর্থে নালীতন্ত্র নয়, গঠন জটিল বলে আমরা তন্ত্র বলছি। যদি বলো স্যার অস্টিয়া থেকে অস্কুলাম পর্যন্ত এটা নালীতন্ত্র কেন বললেন? এদের বলে তন্ত্র নাই, এরা বলে কোষমাত্রার। গঠনটা জটিল তাই তন্ত্র বলছে, এটা তো সত্যিকার অর্থে তন্ত্র নয়। আমি বিষয়টা আরেকবার ব্যাখ্যা করতেছি, মনোযোগ বাড়াও সবাই। বিষয়টা আরেকবার দেখো, চিত্রটা বড় করে নিলাম বোঝার সুবিধার্থে। পরিফেরাদের দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া। ধরো এই যে এটা একটা ছিদ্র অস্টিয়া, এই অস্টিয়া একটা নালী আকারে এই যে ভেতরে ঢুকে গেল, এই নালীটার নাম আমরা দিব কি? ইনকারেন্ট নালী। তারপর ওটা একটা ছিদ্রের মাধ্যমে দেখো এই যে একটা প্রকোষ্ঠে যে শেষ হলো, আর এই মনে রেখে এই প্রকোষ্ঠের প্রাচীরে আছে ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোষ। তারপরে দেখো এই প্রকোষ্ঠ প্রোসোপাইল ছিদ্র যে পাশে, ইনকারেন্ট নালী তো প্রোসোপাইল ছিদ্র দিয়ে প্রকোষ্ঠে উন্মুক্ত হচ্ছে, এর অপোজিট পাশের এই ছিদ্রটা দেখো অ্যাপোপাইল, ওখান থেকে একটা নালী দেখো স্পঞ্জসিলে চলে গেছে, এই নালীটা এক্স কারেন্ট। তাহলে ভালো করে চোখ বুলাও, অস্ট্রিয়া একটা নালী আকারে ভেতরে ঢুকলে এই নালীর নাম হলো ইনকারেন্ট নালী। এটা এই যে একটা ছিদ্রের মাধ্যমে প্রকোষ্ঠে শেষ হলো, ওই ছিদ্রটার নাম কি? প্রোসোপাইল। আর এই প্রকোষ্ঠের প্রাচীরে কি কোষ আছে? ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট। আর প্রোসোপাইলের অপোজিট পাশের ছিদ্রটা কি? যেটা অ্যাপোপাইল, ওটা একটা নালী আকারে দেখো স্পঞ্জসিলে উন্মুক্ত, সেই নালীর নাম কি? এক্স কারেন্ট নালী। আর স্পঞ্জসিল যে ছিদ্র দিয়ে দেহের বাইরে উন্মুক্তটা অস্কুলাম। অস্কুলাম মানে মুখ, মুক্ত একটাই থাকবে, অস্টিয়া অনেক্স। আর এই অস্টিয়া থেকে স্পঞ্জসিল মানে অস্কুলাম পর্যন্ত এই গঠনটা হলো এদের নালীতন্ত্র। এটা একাইনোডার্মাটাদের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা পানি সংবহন তন্ত্র আছে তার বিকল্প। এবার বিষয়টা দেখো, এই যে প্রকোষ্ঠের প্রাচীরে যে ফ্লাজেলা যুক্ত কোষ আছে, ওদের ফ্লাজেলার আন্দোলন বা নড়াচড়ার ফলে একটা অন্তর্মুখী স্রোত হবে তৈরি। ওই স্রোতেই পানি ঢুকবে অস্টিয়া দিয়ে, ইনকারেন্ট নালী দিয়ে, প্রোসোপাইল দিয়ে প্রকোষ্ঠে। পানির সাথে ঢুকবে শুক্রাণু, পুষ্টি, অক্সিজেন। তারপরে অক্সিজেন আর পুষ্টিগুলো কি করবে দেখো, প্রকোষ্ঠ থেকে কোয়ানোসাইট কোষে ঢুকবে, তারপর অন্যান্য কোষে যাবে, শুক্রাণুগুলো মেসোইলে চলে যাবে। আর এদের কোষ থেকে এই প্রকোষ্ঠের পানিতে আসবে হলো নাইট্রোজেন যুক্ত বর্জ্য, কার্বন ডাই অক্সাইড। তারপর সেগুলো নাইট্রোজেন যুক্ত বর্জ্য আর কার্বন ডাই অক্সাইড যুক্ত পানি এই যে অ্যাপোপাইল ছিদ্র দিয়ে এক্স কারেন্ট নালী দিয়ে স্পঞ্জসিলে যাবে, সেখান থেকে অস্কুলাম দিয়ে দেহের বাইরে। আমার মনে হয় বুঝতে পারছো তোমরা? বলো তো এই বিষয়টা বুঝতে পারছো কিনা, নালীতন্ত্রের এই বিষয়টা? বাবা একটু জানাও তো তোমরা বুঝতে পেরেছো কিনা, বোঝনি না বোঝনি বলো নালীতন্ত্রের বিষয়টা। ওকে, এবার আমরা পরিফেরা পর্বের শেষ পার্টে চলে আসলাম, আমরা মনোযোগী হই। মনোযোগ বাবারা। তাহলে বলো তো এদের এই পর্বের প্রাণীদের কিন্তু দেখো কোনো শ্বসন তন্ত্র নাই, এদের কিন্তু রেচন তন্ত্র নাই, কোনো রক্ত সংবহন তন্ত্র নাই, পানি সংবহন তন্ত্র নাই। নালীতন্ত্র কিন্তু পানি সংবহন তন্ত্র নয়, ওটার বিকল্প। এবার দেখো এই পর্বের প্রাণীদের লার্ভা দুই রকমের। কিছু লার্ভাতে ছোট ছোট ফ্লাজেলা যুক্ত কোষ আছে, আর কিছু এরকম বড় কোষ আছে। দেখো এই বড় কোষগুলো ফ্লাজেলা বিহীন,
আর এই দেখো ছোট কোষগুলোতে এরকম ফ্লাজেলা থাকে। তাহলে এদের এক ধরনের লার্ভা আছে যাদের কিছু ছোট কোষ আছে, যে ছোট কোষগুলো ফ্লাজেলা যুক্ত। এই যেগুলা ফ্লাজেলা যুক্ত কোষ, কিছু কোষ আছে ফ্লাজেলা বিহীন। তো দেখো তো এই লার্ভাতে কয় ধরনের কোষ আছে? দুই ধরনের, ফ্লাজেলা যুক্ত বড় বড় কোষ আর ফ্লাজেলা বিহীন ছোট ছোট কোষ। তো এই লার্ভার নাম দিব আমরা অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফি মানে তোমরা যারা অ্যাম্ফিবিয়া পড়ছো সবাই জানো অ্যাম্ফি মানে কি বোথ বা উভয় বা দুই। তো দেখো তো এই লার্ভাতে কয় টাইপের কোষ আছে? দুই টাইপের কোষ, ফ্লাজেলা যুক্ত ফ্লাজেলা বিহীন। এই জন্য এই লার্ভার নাম অ্যাম্ফিব্লাস্টুলা। দেখো তো বাবা, এই লার্ভার যে ফ্লাজেলা যুক্ত কোষের ফ্লাজেলা এগুলা বাইরের দিকে নয়। লার্ভা কিন্তু সাঁতার কাটতে পারবে, লার্ভা কিন্তু সচল, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। যখন এই লার্ভাটা ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রাণী হবে, ফ্লাজেলা যুক্ত কোষগুলো ভেতরের দিকে চলে আসবে, ফ্লাজেলা বিহীন এই কোষগুলো বাইরে চলে যাবে। লার্ভাটা যখন ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রাণী হবে, ফ্লাজেলা যুক্ত কোষ ভেতরের দিকে আসবে, এই ফ্লাজেলা বিহীন কোষ বড় কোষ বাইরে চলে যাবে। আর কিছু লার্ভা আছে যাদের ফ্লাজেলা যুক্ত ফ্লাজেলা বিহীন দুই টাইপেরই কোষ আছে। ধরো এই যে এগুলা ফ্লাজেলা যুক্ত কোষ, আর এগুলা হলো ফ্লাজেলা বিহীন কোষ। কিন্তু এদের দেহের ভিতরে আছে ধরো প্যারেনকাইমা জাতীয় কোষ। এটা কি? প্যারেনকাইমা জাতীয় কোষ। দেখো তো যে লার্ভাতে ফ্লাজেলা যুক্ত ফ্লাজেলা বিহীন দুই টাইপের কোষ আছে এবং ভেতরে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে। প্যারেনকাইমা হলো যোজক টিস্যুর কোষ। তখন আমরা এই লার্ভাকে কি নাম দিব? এই লার্ভার কি নাম দিব? প্যারেনকাইমুলা। প্যারেনকাইমা জাতীয় কোষ থাকার কারণে লার্ভার নাম দিব প্যারেনকাইমুলা। আর মনে রেখো, জাইগোট থেকে যখন লার্ভা তৈরি হবে, তারপর সেখান থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হবে, তখন আমরা এই ডেভেলপমেন্ট বা পরিস্ফুটনকে ইনডিরেক্ট বলবো, পরোক্ষ। আর যখন ধরো জাইগোট থেকে সরাসরি পূর্ণাঙ্গ প্রাণী হলো, কোনো লার্ভা দশা নাই, নিম্ফ নাই, পিউপা দশা নাই, তখন আমরা ওটা বলবো ডিরেক্ট বা প্রত্যক্ষ পরিস্ফুটন। যখন জাইগোট থেকে লার্ভা তৈরি হলো, তারপরে লার্ভা থেকে পূর্ণাঙ্গ প্রাণী হলো, এখানে আমরা এই পরিস্ফুটনকে কিন্তু পরোক্ষ বলবো, ইনডিরেক্ট বলবো। কারণ জাইগোট আর পূর্ণাঙ্গ প্রাণীর মাঝখানে স্টেজ আছে, লার্ভা স্টেজ আছে। আর যখন জাইগোট থেকে পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হলো সরাসরি, কোনো লার্ভা দশা নাই, নিম্ফ নাই, আমরা তখন ওটা ডিরেক্ট পরিস্ফুটন বলবো। তাহলে পরিফেরাদের পরিস্ফুটন কিন্তু পরোক্ষ, কারণ এখানে লার্ভা দশা আছে। আমি আরেকবার বলি, এটা যেদের লার্ভা দুই ধরনের, অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দুই টাইপের, অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। অ্যাম্ফিব্লাস্টুলা কেন বলবো? অ্যাম্ফি মানে দুই। তো যে লার্ভাতে ফ্লাজেলা বিহীন আর ফ্লাজেলা যুক্ত কোষ আছে, দুই রকমের কোষ। ফ্লাজেলা যুক্ত কোষ ছোট, ফ্লাজেলা বিহীন কোষ বড়। দুই ধরনের কোষ থাকার কারণে আমরা নাম দিব অ্যাম্ফিব্লাস্টুলা। আর যে লার্ভাতে ফ্লাজেলা যুক্ত ফ্লাজেলা বিহীন কোষের পাশাপাশি ভেতরে প্যারেনকাইমা জাতীয় কোষ আছে, আমরা ওই লার্ভাকে বলবো প্যারেনকাইমুলা। আর যখনই জাইগোট থেকে লার্ভা তৈরি হবে, তারপরে পূর্ণাঙ্গ প্রাণী, ওটাকে আমরা বলবো পরোক্ষ পরিস্ফুটন, ইনডিরেক্ট। আর যখন জাইগোট থেকে সরাসরি পূর্ণাঙ্গ প্রাণী হবে, ওটা প্রত্যক্ষ পরিস্ফুটন। উত্তর দাও, আমাদের মানুষের পরিস্ফুটন প্রত্যক্ষ না পরোক্ষ বলবো? তাহলে আমাদের ভ্রূণের ডেভেলপমেন্টটাকে কি বলবো? আমাদের তো কোনো লার্ভা দশা নাই, নিম্ফ দশা নাই, আমাদের পরিস্ফুটনটাকে কি বলবো বলো? ডিরেক্ট না ইনডিরেক্ট? প্রত্যক্ষ না পরোক্ষ? বলো, উত্তর দাও সবাই। বলো দেখি। হ্যাঁ, উত্তর দিছ। যারা উত্তর দিছ, সুরভি উত্তর দিছ প্রত্যক্ষ, ডিরেক্ট। হ্যাঁ, আমাদের ডিরেক্ট, আর পরিফেরাদের পরোক্ষ। বাংলা বানানি যদি বলি, পরিফেরা বানানে প, পরোক্ষ বানানে প, যদিও প্রত্যক্ষ বানানেও প আছে। তো পরিফেরাদের পরিস্ফুটন পরোক্ষ,
লাস্ট পরিফেরার শেষ বিষয় এবার পড়াবো পরিফেরাদের শ্রেণী। তোমাদের লেভেলের বইগুলোতে পরিফেরাদের 3টা শ্রেণী দিচ্ছে, শ্রেণী বা ক্লাস। ক্লাস একটা দিচ্ছে ক্যালকেরিয়া। বাবারা ক্যালকেরিস মানে চুন, ক্যালকেরিস মানে আমরা বুঝে নিব চুন। তাহলে এই শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল চুন দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। উদাহরণ মনে রাখবা, মটকা স্পঞ্জ। মটকা চেনো? মটকা যে মাটি দিয়ে তৈরি পাতিল, মাটির পাতিল। তাহলে মটকা স্পঞ্জ দেখতে ওই মটকার মতো। এদের স্পিকিউল বা অন্তঃকঙ্কাল কি দিয়ে তৈরি? চুন দিয়ে বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তাই শ্রেণীর নাম ক্যালকেরিয়া। আর একটা শ্রেণীর নাম বলবো হেক্সাকটিনেলিডা। হেক্সাকটিনেলিডা। হেক্সা মানে তোমরা সবাই জানো কি? 6। অ্যাক্টিন মানে জানো কি? রে বা রশ্মি। হেক্সাকটিনেলিডা এই শ্রেণীর প্রাণীদের স্পিকিউল এরকম 6 রশ্মি বিশিষ্ট। বলতো দেখি, এটা একটা স্পিকিউল, এখানে কয়টা রে বা রশ্মি? 1 2 3 4 5 6। তাহলে দেখো তো এই স্পিকিউলে কয়টা রে বা রশ্মির মতো মনে হচ্ছে? আলোক রশ্মির মতো কয়টা কাঁটার মতো অংশ আছে? 6টা। তাহলে হেক্সাকটিনেলিডা শ্রেণীর প্রাণীদের স্পিকিউল এরকম 6 রশ্মি বিশিষ্ট, এই জন্যই শ্রেণীর নাম হেক্সাকটিনেলিডা। এদের উদাহরণ কি বলবা? দড়ি স্পঞ্জ। দড়ি স্পঞ্জ দেখতে দড়ির মতো। দড়ি চেনো তো সবাই? দড়ি স্পঞ্জ দেখতে কার মতো? দড়ির মতো। লাস্ট আর একটা শ্রেণী দিছে ডেমোস্পঞ্জিয়া। খুব তো বলো ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশ, ডেমোস্পঞ্জিয়া। তাহলে এই যে বলো ডেমোক্রেটিক, ডেমোস মানে কি? জনগণ, পিপল, আমজনতা, মানুষ। স্পঞ্জিয়া মানে কি? স্পঞ্জ। তাহলে একটু রিলেট করে বলো তো, কমন সেন্স খাটায়। ডেমোস্পঞ্জিয়া, ডেমোস মানে পিপল, স্পঞ্জিয়া মানে স্পঞ্জ। তাহলে এই শ্রেণীর স্পঞ্জরা এমন হবে যারা আমজনতা, সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। ডেমোস মানে পিপল, স্পঞ্জিয়া মানে স্পঞ্জ। তাহলে এখান থেকে বোঝো এটা এমন শ্রেণী যে শ্রেণীর স্পঞ্জরা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। তাহলে বলো তো এটা কোন স্পঞ্জ হবে? অবশ্যই মিঠা পানির স্পঞ্জ, স্পঞ্জিলা। তাহলে বাবারা আমরা শ্রেণীও মনে রাখবো, এমসিকিউ আসতে পারে কোনটা পরিফেরা পর্বের শ্রেণী বা শ্রেণী নয়। তাহলে পরিফেরাদের 3টা শ্রেণী তোমাদের বইয়ে দিচ্ছে, আজমল স্যারের বইয়ে। ক্যালকেরিয়া, এর উদাহরণ মনে রাখবা মটকা স্পঞ্জ। হেক্সাকটিনেলিডা, এদের স্পিকিউল 6 রশ্মি বিশিষ্ট এরকম, এই জন্যই শ্রেণীর নাম হেক্সাকটিনেলিডা, উদাহরণ দড়ি স্পঞ্জ। আর একটা শ্রেণী ডেমোস্পঞ্জিয়া, এই শ্রেণীর স্পঞ্জরা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, তার মানে মিঠা পানির স্পঞ্জ এই শ্রেণীর। আর বৈজ্ঞানিক নামগুলো তোমরা চোখ বুলায়, তবে মুখস্থ করে টাইম নষ্ট করা যাবে না। তুই বাংলা নামগুলো আগে পড়বা, আর প্রতিবার এই প্রাণীগুলোর বাংলা নাম পড়ার সময় তুমি বৈজ্ঞানিক নামগুলো রিডিং দিবা, বারবার পড়তেই হবে। আমি 3টা শ্রেণী থেকে 3টা উদাহরণ বলছি। ক্যালকেরিয়া শ্রেণীর উদাহরণ মটকা স্পঞ্জ, হেক্সাকটিনেলিডা শ্রেণীর উদাহরণ দড়ি স্পঞ্জ, ডেমোস্পঞ্জিয়া শ্রেণীর উদাহরণ মিঠা পানির স্পঞ্জ। তো বই আরো কিছু উদাহরণ আছে, তোমরা ওই উদাহরণগুলো দেখে নিবা। বাংলা নাম আগে পড়বা এবং প্রতিবার পড়ার সময় রিডিং দিবা বৈজ্ঞানিক নাম। বিশেষ করে জেনাস বা গণ অংশটা মনে রাখতেই হবে। এখানে একটা এক্সেপশনাল টাইপের নাম আছে স্পঞ্জের, ওটা একটু মনে রেখো তো। মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ, মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ। অনেকে বলবে এটা আবার কেমন নাম? মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ। মরা মানুষের আঙ্গুলগুলো যেরকম এই স্পঞ্জ আকৃতিতে বা দেখতে ওই রকম। মৃত মানুষের আঙ্গুলগুলো দেখতে যেরকম, এই মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ যাদেরকে বলা হচ্ছে তারা দেখতে সেম ওই রকম, মৃত মানুষের আঙ্গুলের মতো। 3টা শ্রেণীর নাম মনে রেখো, ক্যালকেরিয়া, হেক্সাকটিনেলিডা, ডেমোস্পঞ্জিয়া। লার্ভার নাম মনে রেখো পরিফেরাদের, লার্ভা দিয়ে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন হচ্ছে গত বছর। লার্ভার নাম মনে রেখো অ্যাম্পিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা। ওকে, পরিফেরা ক্লিয়ার?
হ্যাঁ, আমজনতা, ম্যাঙ্গো পিপল, ঠিকই করছো। বাবারা একটু বলো তো দেখি, পরিফেরা পর্ব বুঝতে পারছো কিনা? ইম্পর্টেন্ট যত বিষয় ছিল সব বুঝে দিচ্ছে। হ্যাঁ, বইয়ের উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে, বরং আজমল স্যারের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো তো মনে রাখবাই। পাশাপাশি ধরো আলিম স্যারের বই, মাজেরা ম্যাডামের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে, যে উদাহরণগুলো আজমল স্যারের বইয়ে নাই, সেগুলো অবশ্যই আজমল স্যারের বইয়ে লিখে লিখে রাখবা। সেই উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে। উদাহরণ দিয়ে খুব বেশি এমসিকিউ না আসলেও আসে, উদাহরণ পড়তে হবে। আর বৈজ্ঞানিক নাম তো বোঝানোর কিছু নাই, ওটা প্রতিবার রিডিং পড়তে হবে, রিডিং পড়তে পড়তে হবে। ওকে বাবা, আমরা নিডেরিয়া পর্ব শুরু করতে চাচ্ছি, মনোযোগ আছে কিনা তোমাদের একটু জানাও। আমরা নিডেরিয়া পর্ব পরে আজকের ক্লাস শেষ করব, ধৈর্য আছে কিনা? থাকলে আমাকে টেলমি বলো। ওকে, পরিফেরা পর্ব ক্লিয়ার তো সবার? পরিফেরা পর্ব ক্লিয়ার কিনা সবার? ওকে, এবার আমরা শুরু করব 2 নাম্বার মেজর পর্ব, নিডেরিয়া। তাহলে আমরা মনোযোগী হই, এটাই আজকের ক্লাসের শেষ পর্ব। আগামীকাল কিন্তু ক্লাস আছে তোমাদের 6:30 থেকে, 6:30 থেকে 8টা পর্যন্ত, রাত 6:30 থেকে 8টা পর্যন্ত আমরা ক্লাস নিব। আগামী ক্লাসে পড়াবো হলো 3টা পর্ব, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা। আর অফলাইন ব্যাচ আছে আগামীকাল শুক্রবার 3:30 থেকে 5টা। অফলাইন ব্যাচ আগামীকাল পড়াবো 3:30 থেকে 5টা, অনলাইন ব্যাচটা পড়াবো 6:30 থেকে রাত 8টা। ওকে বাবারা, সবাই খেয়াল রেখো, 2 নাম্বার মেজর পর্ব নিডেরিয়া। নাইট মানে রোম কাটা, এরিয়া মানে সংযুক্ত। তাহলে এদের দেহে কাঁটা সংযুক্ত আছে। বলবো রোম কি? বাবা, রোম মানে চুল, হেয়ার। রোম মানে চুল, তাহলে রোম কাটা মানে চুলের মতো কাটা, সূক্ষ্ম সূক্ষ্ম কাটা। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহে কাঁটা আছে, চুলের মতো কাঁটা আছে। প্রশ্ন কোথায়? আমরা তো পড়ছি একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহত্বক কাঁটাযুক্ত। আমরা তো জানি একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহত্বক কাঁটাযুক্ত, নিডেরিয়াদের আবার কাঁটা কই? তোমরা যারা হাইড্রা পড়ছো তারা জানো যে এদের দেহে আছে কি নিডোসাইট কোষ। আমি একটা নিডোসাইট কোষ আঁকাই, চিত্র খারাপ হলেও বুঝে নিও। এই যে এটা একটা নিডোসাইট কোষ। আর নিডোসাইট কোষ বলো তো দেখি, নিডো মানে কি কাঁটা, সাইট মানে কি পরিণত কোষ। নিডো মানে কাঁটা, সাইট মানে পরিণত কোষ। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোসাইট কোষ আছে। আর নিডোসাইট কোষের এই যে দেখো এই অংশটা থলি, এই যে এই অংশটা ক্যাপসুল বা থলি, আর এই যে এটা তো সুতা। এই থলি আর সুতা দিয়ে যে গঠন তার নাম নেমাটোসিস্ট। তোমরা সবাই জানো সিস্ট মানে কি থলি, নেমা মানে কি সুতা। ক্রোমোজোমে পড়ো না, ক্রোমোনেমা, ক্রোমোনেমাটা, ক্রোমাটিন। তাহলে নেমা মানে কি সুতা, সিস্ট মানে থলি। তাহলে এই যে থলি আর এই সুতা দ্বারা গঠিত এই অংশটাকে আমরা নেমাটোসিস্ট বলবো। নেমাটোসিস্ট নিডোসাইট কোষের অংশ। এই নেমাটোসিস্টের এই সুতাতে এই চুলের মতো রোম কাঁটাগুলো থাকে। এবং এই নেমাটোসিস্ট কিন্তু এদের দংশন অঙ্গাণু। তোমরা জানো নিডেরিয়ানদের দেহে 23 রকম নেমাটোসিস্ট আছে, এর মধ্যে হাইড্রার আছে 4 রকম। একটা আদর্শ নেমাটোসিস্ট তোমরা জানো, নাম স্টিনোটিল। স্টিনোটিল পেনিট্রেন্ট, ওটা দিয়ে কি করে, শত্রুকে বা খাদ্যকে কি করে, সুতা নিক্ষেপ করে, সুতার অগ্রভাগ ওই শত্রু বা খাদ্যের দেহে ঢুকে দেয়। আর এদের থলির মধ্যে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিনটা ওই সুতার মধ্য দিয়ে দিয়ে ওই শত্রুকে বা খাদ্যকে অবশ করে দেয়, হিপনোটাইজ করে দেয়। পড়ছো তোমরা হাইড্রাতে। তাহলে তোমরা কিন্তু জানো, আমি আবার বলতেছি,
এই পর্বের প্রাণীদের আক্রমণ করতে আসলে এই যে সুতা নিক্ষেপ করে, সুতার অগ্রভাগ, সব নেমাটোসিস্টের নয়, স্টিনোটিলের ক্ষেত্রে সুতার অগ্রভাগটা শত্রুর দেহে, খাদ্যের দেহে ঢুকে দেয়। তবে এই থলির মধ্যে হিপনোটক্সিন আছে, তোমরা পড়ছো, যেটা প্রোটিন আর ফেনল দিয়ে তৈরি। ওটা তারপরে এই সুতার মধ্য দিয়ে ওই প্রাণীর দেহে ঢুকে দিয়ে তাকে অবশ করে দেয়। এই সুতাতে থাকা এই যে কাঁটাগুলো ওই প্রাণীর দেহে ঢুকে দিয়ে তাকে দুর্বল করে দেয়। নেমাটোসিস্ট এদের দংশন অঙ্গাণু। দেখো আবার বলি, স্পিড হচ্ছে স্লো, শোনো তাহলে। নিডেরিয়া, নাইড মানে রোম কাটা, এরিয়া মানে সংযুক্ত। এই পর্বের প্রাণীদের দেহে রোম কাটা সংযুক্ত আছে। প্রশ্ন, রোম কাটা কি? চুলের মতো কাটা, রোম মানে চুল, হেয়ার। প্রশ্ন, কোথায় আছে? সারা দেহে? না। নিডেরিয়া পর্বের প্রাণীদের আছে নিডোসাইট কোষ। নিডোসাইট কোষের একটা অংশ হলো নেমাটোসিস্ট, যেটা এই যে থলি আর এই সুতা দিয়ে তৈরি। এই নেমাটোসিস্টের এই সুতাতে আসলে এই কাঁটাগুলো আছে। তোমরা আরো জানো, কাঁটা বড় যেগুলা তাদের নাম বার্ব, ছোট কাঁটা হলে বার্বিউল। এবং তোমরা জানো এই নেমাটোসিস্ট হলো এদের দংশন অঙ্গাণু। কেউ এদের আক্রমণ করতে আসলে এই সুতা নিক্ষেপ করে, তার দেহে কাঁটাগুলো ঢুকে দেয়, দিয়ে দুর্বল করে দেয়, সুতার অগ্রভাগ ওই প্রাণীর দেহে ঢুকে দেয়। তবে এই থলির মধ্যে থাকা হিপনোটক্সিন এই সুতার ভেতর দিয়ে ওই প্রাণীর মধ্যে দিয়ে ওই প্রাণীকে হিপনোটাইজ করে দেয়, অবশ করে দেয়। এই পর্বের প্রাণীরা কোষ ও টিস্যু মাত্রার। তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা বললা কোষ মাত্রার, নিডেরিয়ারা কোষ ও টিস্যু মাত্রার। এই পর্বের প্রাণীরাও তোমরা বলবা অ্যাসিলোমেট। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণীরাও সিলোমবিহীন, অ্যাসিলোমেট। এই পর্বের প্রাণীরা অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মানে লম্ব অক্ষ বরাবর এদের দেহকে দুইয়ের বেশি সমান অংশে ভাগ করা যাবে। লম্ব অক্ষ বরাবর এদের দেহকে দুইয়ের বেশি সমান অংশে ভাগ করা যাবে। হাইড্রা, জেলিফিশ, এরা তো নিডেরিয়া পর্বের। এরা তাহলে কেমন প্রতিসম? অরীয় প্রতিসম। এই যে গত বছরই কিন্তু মেডিকেলে দিছিল, নিচের কোনটি অরীয় প্রতিসম প্রাণী? অপশনে জেলিফিশ ছিল সম্ভবত। তাই নিডেরিয়া পর্বের প্রাণীরা অরীয় প্রতিসম। পরিফেরাদের কি বলছে? অপ্রতিসম। বাবারা, এই পর্বের প্রাণীদেরও পরিস্ফুটন পরোক্ষ, কারণ এদেরও কিন্তু জাইগোট আর পূর্ণাঙ্গ প্রাণীর মাঝখানে লার্ভা দশা আছে, লার্ভা স্টেজ আছে। এবং এদের লার্ভাকে আমরা বলবো প্লানুলা। উলা মানে কি? ক্ষুদ্র। প্ল্যান মানে কি? সমতল। তো লার্ভা এদের সমতল, ছোট। এই জন্য আমরা লার্ভার নাম দিব কিলা, প্লানুলা। কিলা লার্ভার নাম এদের প্লানুলা। তাহলে এদের লার্ভার নাম প্লানুলা। ক্লিয়ার এ পর্যন্ত সবার? আরো শোনো, এই পর্বের প্রাণীরা আকার, আকৃতি, বর্ণে বৈচিত্র্যময়, তাই এই পর্বের প্রাণীদের বলে সমুদ্রের ফুল। ফুল যেমন আকার, আকৃতি, বর্ণে বৈচিত্র্যময়, এই পর্বের প্রাণীরা আকার, আকৃতি, বর্ণে বৈচিত্র্যময়, তাই বলে সমুদ্রের ফুল। আর একটা রেইন ফরেস্টে কিন্তু প্রচুর উদ্ভিদ, প্রচুর প্রাণী থাকে। ওখানে বৃষ্টিপাত বেশি হয়, উদ্ভিদ জন্মে বেশি, ফলে প্রাণীরা খাবার পায় বেশি, প্রাণীও ওখানে বেড়ে যায় বেশি। রেইন ফরেস্ট, বাড়ি বন, যেখানে সব সময় বাড়ি ঝরে, বৃষ্টি ঝরে, সেখানে তো উদ্ভিদ বেশি হবে। উদ্ভিদ বেশি হলে ওই বনে প্রাণীরা খাবার বেশি পাবে, প্রাণীদের প্রজনন বেশি হবে, সংখ্যা বেশি বাড়বে। তাহলে একটা রেইন ফরেস্টে কিন্তু প্রচুর উদ্ভিদকুল, প্রাণীকুল আছে। এই পর্বের সব প্রাণী নয়, এই পর্বের প্রবাল, যেটা কোরাল, এই যে বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এই পর্বের যে প্রবাল, এই প্রবালের ভেতরে অনেক সামুদ্রিক প্রাণী প্রজাতি বসবাস করে। তাহলে একটা রেইন ফরেস্টে যেমন অনেক প্রাণী বাস করে, এই পর্বের প্রাণী যে প্রবাল, এদের দেহের মধ্যে অনেক প্রাণী প্রজাতি বসবাস করে। এই জন্য প্রবালকে, এই পর্বের সবাইকে নয়, প্রবালকে বলা হয় রেইন ফরেস্ট, বলা হয় সমুদ্রের রত্ন। এই পর্বের সবাইকে বলছে সমুদ্রের ফুল, কিন্তু রেইন ফরেস্ট কিন্তু নিডেরিয়া পর্বের সবাইকে বলেনি, প্রবালকে বলছে। এই টাইপেরও প্রশ্ন হয়, নিচের কোনটিকে রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয়, বা কাদের রেইন ফরেস্ট বলা হয়? অপশনে নিডেরিয়াও থাকে, প্রবালও থাকে। তুমি কিন্তু প্রবাল কারেক্ট করবা, কারণ নিডেরিয়া পর্বের সবাই কিন্তু রেইন ফরেস্ট নয়,
সবাইকে রেইন ফরেস্টের সাথে তুলনা করা হয় না। বাবারা, আমি এটা আরেকবার রিপিট দেই, তোমরা মনে রাখো, একবার আত্মস্থ করো পড়া, গুরুত্বপূর্ণ অধ্যায়। স্লো। নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহে চুলের মতো কাঁটা আছে। প্রশ্ন কই আছে? এদের যে নিডোসাইট কোষ আছে, নিডোসাইট কোষে যে নেমাটোসিস্ট আছে, ওই নেমাটোসিস্টের এই সুতাতে যে এই যে কাঁটা আছে। আর নেমাটোসিস্ট এই পর্বের প্রাণীদের দংশন অঙ্গাণু, এটা দিয়ে দংশন করে অন্য প্রাণীকে। এই পর্বের প্রাণীরা কোষ ও টিস্যু মাত্রার, এদের কোষ দিয়ে টিস্যু গঠিত হয়, কিন্তু কোনো অঙ্গ আর তন্ত্র গঠিত হয় না। পরিফেরা পর্বের প্রাণীদের মতো এই পর্বের প্রাণীরাও সিলোমবিহীন, অ্যাসিলোমেট। এই পর্বের প্রাণীরা আকার, আকৃতি, বর্ণে বৈচিত্র্যময়, তাই এই পর্বের প্রাণীদের বলে সমুদ্রের ফুল। এই পর্বের প্রাণীরা অরীয় প্রতিসম, মানে দেহটাকে লম্ব অক্ষ বরাবর বা লম্বা লম্বি দুইয়ের বেশি সমান অংশে ভাগ করা যাবে। এই পর্বের প্রাণীদেরও লার্ভা দশা আছে, তাহলে পরিস্ফুটনটা কি হবে? পরোক্ষ। লার্ভার নাম কি? প্লানুলা। প্লানুলা। এই পর্বের সবাইকে কিন্তু রেইন ফরেস্ট বলে না, প্রবাল বা কোরালকে বলে। কারণ একটা রেইন ফরেস্টে যেমন প্রচুর প্রাণী বসবাস করে, এই প্রবালের ভেতরে, প্রবালের ফাঁক ফোকরের ভেতরে অনেক সামুদ্রিক প্রাণী প্রজাতি বসবাস করে। এই জন্য প্রবালকে বলে রেইন ফরেস্ট বা রত্নভাণ্ডার। আর এই পর্বেরও অধিকাংশ প্রাণী সামুদ্রিক। বইয়ে লেখা আছে 20টা প্রজাতি মিঠা পানিতে থাকে। এই পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক, 20টা প্রজাতি মিঠা পানিতে থাকে। তার মধ্যে একটার নাম তো জানো, হাইড্রা। হাইড্রা মিঠা পানির। বোঝনি না বোঝনি বলো? বোঝনি না বোঝনি বলো দেখি। ঘুম লাগে গেছে? ঘুম লাগছে? ঘুম দূর করে দাও, মনোযোগ বাড়াও। মনোযোগ না দিলে পড়া হবে না। কোন ব্যাচে গল্প করলাম সেদিন, যে আমি অফলাইন পড়ানোর সময় আমার বউ আসছে, অফিসে বসে আসছে 10-15 মিনিট ধরে, আমি তাও দেখা করবো যাইনি। যাওয়ার সময় কি সুন্দর চলে গেল, হাসে চলে গেল। বাড়ি যায় দেখি চোপা বিষ করে আছে, কথা করছে না ঠিকঠাক। করছে তোমার কাছে তোমার ক্লাসই সব, আমার করে কোনো পাত্তা নাই। আমি মনোযোগ দিয়ে পড়াই, বাপ আসুক, মা আসুক, বউ আসুক, আমি যাই না কথা কবার। তোমরাও মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, আচ্ছা। এদের যেহেতু লার্ভা দশা আছে নিডেরিয়াদের, লার্ভার নাম প্লানুলা, তো এদের জাইগোট আর পূর্ণাঙ্গ প্রাণীর মাঝখানে তো লার্ভা স্টেজ আছে। আর যখন লার্ভা স্টেজ থাকবে তখন আমরা ওই পরিস্ফুটন, ওই ডেভেলপমেন্টকে আমরা বলবো ইনডিরেক্ট, পরোক্ষ পরিস্ফুটন। ওকে, বুঝছে এরা? এবার আমরা শেষ করে দেব পর্বটা, মনোযোগ। নিডেরিয়া পর্বের, ধরো এটা একটা প্রাণী হাইড্রা, এদের মুখের চারিদিক দিয়ে, বা তুমি বলতে পারো হাইপোস্টোমের চারিদিক দিয়ে, এই যে সরু সরু লম্বা লম্বা কর্ষিকা আছে। আমি যে বললাম না, ওই যে নিডোসাইট কোষ, এদের কিন্তু কর্ষিকাতে বেশি থাকে। নিডোসাইট কোষ এদের কর্ষিকাতে বেশি আছে। এই কর্ষিকা এদের খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলনে সাহায্য করে। কিভাবে? হাইড্রাতে পড়াবো সেটা। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণীদের যে কর্ষিকা, এটা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলনে সাহায্য করে। মুখের চারিদিকে আছে বললেও হবে, বা তুমি বলতে পারো হাইপোস্টোম। যারা হাইড্রা পড়ছে এই শব্দটার সাথে পরিচিত, হাইপোস্টোমের চারিদিক দিয়ে কর্ষিকা আছে। বাবা, এদের শুধু মুখ ছিদ্র আছে। এই পর্বের প্রাণীদের শুধু মুখ ছিদ্র আছে, কিন্তু কোনো পায়ু ছিদ্র নাই। তাহলে মুখ দিয়েই খাবার গ্রহণ করে, আবার এটা দিয়েই অপাচ্য বস্তু বের করে দেয়। এই পর্বের প্রাণীদের দেহের ভিতরে গহ্বর আছে, এবং এই গহ্বরকে আমরা বলবো সিলেন্টেরন। বাবারা বলো তো, সিল মানে কি? গহ্বর। এন্টেরন মানে কি? অন্ত্র। তাহলে আমাদের অন্ত্রে যেমন খাবার পরিপাক হয়, এদের এই দেহের গহ্বরের মধ্যে, সিলের মধ্যে ওই জন্য খাবার, ওই রকম খাবার পরিপাক হয়। এই জন্য সিল আর এন্টেরন থেকে এদের দেহ গহ্বরের নাম দিচ্ছে সিলেন্টেরন।
আর সিলেন্টেরন গহ্বরে পরিপাক হচ্ছে। এটা দেহের ভেতরে হলেও তো কোষের বাইরে হচ্ছে। তার মানে সিলেন্টেরন গহ্বরে এদের বহিঃকোষীয় পরিপাক হয়, এক্সট্রা সেলুলার ডাইজেশন। এবারই মেডিকেলে দিছিল এটা, সিলেন্টেরন গহ্বরে কোন পরিপাক হয়? বহিঃকোষীয়। তাহলে আমাদের অন্ত্রে খাবার পরিপাক হয়, এদের দেহের মধ্যে যে সিল বা গহ্বর আছে তার মধ্যে খাবার পরিপাক হয়। তাহলে গহ্বরটা তো আমাদের এন্টেরন বা অন্ত্রের মতো, এই জন্য গহ্বরের নাম দিব সিলেন্টেরন। সিলেন্টেরনে মানে কোন ধরনের পরিপাক হয়? বহিঃকোষীয়। বহিঃকোষীয় পরিপাক মানে কোষের বাইরের পরিপাক, দেহের বাইরে বলিনি কিন্তু। বহিঃকোষীয় পরিপাক দেহের মধ্যেই হবে কিন্তু কোষের বাইরে। বলো দেখে আমাদের পরিপাক কোন টাইপের? বলো দেখি মানুষের পরিপাকটা বহিঃকোষীয় না অন্তঃকোষীয়? উত্তর করো, কমেন্ট দেখি। এটাই বাস্তব স্যার, এটাই বাস্তব। হ্যাঁ, উত্তর দাও আগে, যে আমাদের পরিপাক বহিঃকোষীয় না অন্তঃকোষীয় সেটা বলো। উত্তর নাই কেন? কমেন্ট নাই কেন? কমেন্ট করো। হ্যাঁ, অন্তঃকোষীয়। রিম, সুমাইয়া আক্তার রিম সঠিক উত্তর দিছ। সুরভি সঠিক। এ এ রিম তুমি তো ভুল উত্তর দিছ, আমাদের পরিপাক তো অন্তঃকোষীয় নয়। সুরভি ভালো উত্তর দিছ, বহিঃকোষীয়। এ আমাদের যে পাকস্থলীর মধ্যে পরিপাক, অন্ত্রের মধ্যে পরিপাক, ওই পরিপাক কি পাকস্থলীর প্রাচীরের কোষের মধ্যে হয়? এই ফাঁকা জায়গার মধ্যে হয় না। তাহলে আমাদের পরিপাক দেহের মধ্যেই হচ্ছে কিন্তু কোষের বাইরে, বহিঃকোষীয়। বহিঃকোষীয় মানে কি ভাবছো? দেহের বাইরে নয় তো, দেহের মধ্যেই কিন্তু কোষের বাইরে। তো আমাদের পাকস্থলীর ফাঁকা জায়গাতে তো পরিপাক হয়, ক্ষুদ্রান্তের ফাঁকা জায়গাতে তো পরিপাক হয়, প্রাচীরের কোষের মধ্যে তো হয় না। আমাদের পরিপাক কিন্তু বহিঃকোষীয়। হ্যাঁ, বহিঃকোষীয় যারা লেখছো সবাই ঠিক লেখছো। তাহলে বাবারা হাইড্রা না বলি, নিডেরিয়া বলি। নিডেরিয়াদের বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? সিলেন্টেরন গহ্বরে। এই গহ্বরের আরেকটা নাম আছে গ্যাস্ট্রো ভাস্কুলার। গ্যাস্ট্রো মানে কি, বা গ্যাস্টার মানে কি? পাকস্থলী। আর ভাস্কুলার মানে পরিবহন বা সংবহন। তোমরা কিন্তু জাইলেম ফ্লোয়েমকে ঠিকই ভাস্কুলার টিস্যু বলো। তাহলে এদের সিলেন্টেরন গহ্বরে খাবার পরিপাক হয়, তার মানে এটা আমাদের অনেকটা পাকস্থলীর মতো, তাই আমরা বলবো গ্যাস্ট্রো। আর এই গহ্বর বিভিন্ন বস্তু পরিবহন বা সংবহনে অংশ নেয়, তাই ভাস্কুলার। এই গহ্বরের নাম আমরা দিতে পারি গ্যাস্ট্রোভাস্কুলার। আর এদেরও কিন্তু কোনো রেচনতন্ত্র নাই, শ্বসনতন্ত্র নাই। দেহ প্রাচীরের মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় রেচন এবং শ্বসন হয়। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণীদেরও কিন্তু কোনো শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র নাই। দেহ প্রাচীরের মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন হয়। বাবারা, আমরা যদি এদের দেহ প্রাচীরকে একটু কেটে নিয়ে আলাদা করে দেখি, তাহলে দেখবা এদের দেহ প্রাচীরে দুই স্তর। এদের একেবারে বাহিরের যে স্তর, বাইরের স্তর এপিডার্মিস। এপি মানে উপর, ডার্ম বা ডার্মিস মানে স্তর। দেহ প্রাচীরের উপরের স্তর এপিডার্মিস। আর এদের অন্তঃস্তরের নাম গ্যাস্ট্রোডার্মিস। কেন বলতো? দুই ভাবে ব্যাখ্যা দেওয়া যায়। এদের অন্তঃস্তরের কোষের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হয়। এদের অন্তঃস্তরে পুষ্টিপেশী আবরণী কোষ আছে, পুষ্টিপেশী আবরণী কোষ, তার মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হয়। তার মানে কি অন্তঃত্বকের কোষ পাকস্থলীর মতো কাজ করে, এই জন্য তুমি অন্তঃত্বককে গ্যাস্ট্রোডার্মিস বলতে পারো, অন্তঃস্তরকে। অথবা দেখো এদের দেহের গহ্বরের নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার। তো অন্তঃস্তরটাই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের চারিদিক দিয়ে থাকে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের চারিদিক দিয়ে থাকে দেখে আমরা অন্তঃস্তরের নাম গ্যাস্ট্রোডার্মিসও বলতে পারি। আর এই দুই স্তরের মাঝখানে থাকে অকোষীয় মেসোগ্লিয়া। তাহলে এই এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, এটা কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীদের ক্ষেত্রে স্তরের নাম বলছে, ভ্রূণ অবস্থায় নয়। পূর্ণাঙ্গ অবস্থায় বহিঃস্তর, উপরের স্তর এপিডার্মিস, অন্তঃস্তর গ্যাস্ট্রোডার্মিস। এপি মানে উপর, শরীরের উপর দিয়ে যে স্তর এপিডার্মিস। দেহের গহ্বরের নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার। ওর চারিদিক দিয়ে যে স্তর ওটা গ্যাস্ট্রোডার্মিস।
আর এই দুই স্তরের মাঝখানে আছে অকোষীয় জেলির মতো একটা স্তর, নাম কি? মেসোগ্লিয়া। মেসো মানে মাঝখানে, গ্লিয়া মানে গ্লু বা আঠা। মেসো মানে মাঝখানে, গ্লিয়া মানে গ্লু বা আঠা। তাহলে মেসোগ্লিয়া গ্লু বা আঠার মতো, মানে জেলির মতো। আর মেসোগ্লিয়াকে আবার স্তর ধরে বলো না ত্রিস্তরী। মেসোগ্লিয়া অকোষীয়, তুমি বলবে এরা দ্বিস্তরী। রিপিট করে দেই, ক্লাস শেষের দিকে আমরা আর 10 থেকে 15 মিনিট পড়বো। নিডেরিয়া পর্বটা শেষ করবো, এটা বাকি রাখবো না অল্পের জন্য। এবার গুরুত্বপূর্ণ কথাগুলো আছে। এবার পড়াবো বহুরূপিতা, মেটাজেনেসিস, গুরুত্বপূর্ণ বিষয়টা এবার পড়াবো। পলিপ, মেডুসা, তোমরা থাকার চেষ্টা করো। আমি আরেকবার রিপিট দিই। নিডেরিয়া পর্বের প্রাণীদের শুধু এই যে মুখ ছিদ্র আছে, কোনো পায়ু ছিদ্র নাই, ফলে মুখ দিয়েই খাবার গ্রহণ করে। অপাচ্য বস্তুটা মুখছিদ্র দিয়েই বের করে দেয়। এদের মুখের চারিদিকে যে সরু সরু লম্বা লম্বা চিকন চিকন সুতার মতো অসংখ্য কোর্সিকা আছে। কোর্সিকা এদের খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় সাহায্য করে। কিভাবে? ওটা হাইড্রাতে পড়াবো। আর এদের নিডোসাইট কোষ কিন্তু এই কোর্সিকাতে বেশি। তো কোর্সিকা তুমি বলতে পারো হাইপোস্টোমের চারিদিক দিয়ে থাকে, তাও হবে। এদের দেহে গহ্বর আছে। আমাদের এন্টেরন বা অন্ত্রে যেমন পরিপাক হয়, এদের এই গহ্বরে খাবারের বহিঃকোষীয় পরিপাক হয়, বহিঃকোষীয়। তাহলে আমাদের এন্টেরনের মতো কাজ করে, এই জন্য আমরা এই গহ্বরের নাম দিব সিলেন্টেরন। এখানে বহিঃকোষীয় পরিপাক হয়। আবার এই গহ্বরে পরিপাক হয় দেখে আমরা বলবো গ্যাস্ট্রো, মানে পাকস্থলীর মতো এটা। আবার পরিবহন বা সংবহন কাজে অংশ নেয়, সেজন্য বলবো ভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, পরিপাক সংবহন গহ্বর। তাহলে সিলেন্টেরনকে আমরা বলতে পারি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কারণ এই গহ্বরে পরিপাকও হচ্ছে, আবার এই গহ্বর মানে সংবহন বা পরিবহনের ভূমিকা রাখতেছে। এদের পূর্ণাঙ্গ প্রাণীদের ভ্রূণেও কিন্তু 2 স্তর, এটা দ্বিভ্রূণ স্তরী, ডিপ্লোব্লাস্টিক। পূর্ণাঙ্গ প্রাণীতেও 2 স্তর। তো পূর্ণাঙ্গ প্রাণীদের বহিঃস্তর, উপর দিয়ে যে স্তর আছে দেহ প্রাচীরে, ওটা এপিডার্মিস। আর গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বরের চারিদিক দিয়ে যে স্তর আছে, ওটা গ্যাস্ট্রোডার্মিস। মনে রেখো, এদের গ্যাস্ট্রোডার্মিসের কোষে অন্তঃকোষীয় পরিপাক হয়। গ্যাস্ট্রোডার্মিসের যে পুষ্টি পেশী আবরণী কোষ, তার মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হয়। তাহলে এদের পরিপাক 2 রকম, বহিঃকোষীয়, অন্তঃকোষীয়। এদের এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে কি আছে? মেসোগ্লিয়া। এবার পড়াবো বহুরূপিতা, মেটাজেনেসিস বা জনুক্রম। তোমরা আর 10 থেকে 15 মিনিট ক্লাস করতে পারবা কিনা বলো তো একটু। আর এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাও। বাবারা একটু বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বুঝতে পারছে, এরা বুঝতে পারছে। আমরা এবার লাস্ট পার্ট, ইম্পর্টেন্ট পার্টটা পরে নিডেরিয়া পর্ব শেষ করব। আগামী দিন ক্লাস আছে, আগামীকাল ক্লাস আছে 6:30 থেকে 1:30, ওখানে প্লাটিয়েল মিন্থিস নেমাটোডার মলাস্কা পর্ব পড়াবো। ওকে, বুঝতে পারছো। আর তোমাদের প্রশ্ন থাকার কথা নয়, তোমরা পুরোটা ক্লাস করলে আমার মনে হয় না যে তোমাদের কোনো প্রশ্ন থাকবে। ভালো করে শোনো। নিডেরিয়া পর্বের ধরো একটা প্রাণী ওবেলিয়া, আমরা ওবেলিয়া দিয়ে ব্যাখ্যা করতেছি। ওবেলিয়া, ওবেলিয়া, দেখো তো পূর্ণাঙ্গ ওবেলিয়া থেকে সৃষ্টি হয় মেডুসা। তোমরা জানো গ্রিক মিথোলজি অনুসারে মেডুসা একজনের নাম, যার মাথায় চুলের পরিবর্তে কি সাপ ছিল। তো ওই মেডুসার নাম অনুসারে আমরা এখানে মেডুসা বলতেছি, কারণ এখানে মেডুসাটার যে কোর্সিকা, দেখো এই যে এই কোর্সিকা গুলো, ওই গ্রিক মিথোলজিতে যে মেডুসার কথা বলা আছে, তার মাথার চুলের মতো, সরি সাপের মতো। তাহলে ওবেলিয়া ধরো নিডেরিয়া পর্বের একটা প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণী থেকে তৈরি হলো মেডুসা। এই যে এখানে যে কোর্সিকা গুলো আছে, এটা গ্রিক মিথোলজিতে যে মেডুসার কথা বলা আছে, তার মাথার সাপের মতো, এই জন্যই নাম মেডুসা। বাবারা, মেডুসা থেকে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়।
এবং মনে রেখো শুক্রাণু ডিম্বাণু তৈরির পর মেডুসাটা মারা যায়, নষ্ট হয়ে যায়। তাহলে বলো তো এই মেডুসা থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো, তাহলে বলো তো মেডুসা যৌন জননে সাহায্য করে না অযৌন জনন? যৌন জনন। এবং এই মেডুসা কিন্তু এই কোষিকার সাহায্যে সাঁতার কাটতে পারে, সন্তরণশীল। এদের এই শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি হবে কি জাইগোট। জাইগোট থেকে তৈরি হবে পলিপ। বাবারা পলি মানে তোমরা সবাই জানো অনেক, পলিপাস পিওইউএস মানে পোর্ট বা পা। তাহলে পলিপ, পলি মানে অনেক, পস মানে হলো পোর্ট বা পা। তাহলে পলিপ দেখতে পায়ের মতো হবে। পলিপ দেখতে ধরো এই যে অনেকটা এরকম পায়ের মতো। এবং মনে রেখো পলিপ কিন্তু স্থির। আর পলিপ বারবার মুকুল সৃষ্টির মাধ্যমে ওবেলিয়াতে পরিণত হয়। তাহলে পলিপ বাডিং এর মাধ্যমে বারবার মুকুল তৈরির মাধ্যমে ওবেলিয়াতে পরিণত হয়, পূর্ণাঙ্গ ওবেলিয়া। তাহলে বলো তো পলিপ থেকে কি কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে সেখান থেকে পূর্ণাঙ্গ প্রাণী হলো না মুকুল সৃষ্টির মাধ্যমে? তাহলে বলো তো দেখি পলিপ দিয়ে কি যৌন জনন হলো? তাহলে অযৌন। আর মেডুসা থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, সেগুলার মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হচ্ছে। তো আমরা তো জানি শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যৌন জনন হয়। তাহলে বলো তো দেখি মেডুসা দিয়ে কি যৌন জনন, কি জনন হলো? যৌন জনন। তাহলে বলো মেডুসা এর কোষিকাগুলো গ্রিক মিথোলজিতে থাকা মেডুসার মাথার সাপের মতো, সেই জন্য নাম মেডুসা। মেডুসা থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, তাদের মিলনে জাইগোট হয়। তাহলে বলো তো বাবা মেডুসা দিয়ে কি জনন হয়? যৌন জনন। এই জাইগোট থেকে আগে তৈরি হয় লার্ভা, প্লানুলা লার্ভা। হ্যাঁ এটা বাদ পড়ছিল, জাইগোট থেকে তৈরি হয় প্লানুলা লার্ভা, সেখান থেকে তৈরি হয় পলিপ। পলিপ পায়ের মতো। পলিপ বারবার মুকুল সৃষ্টির মাধ্যমে পূর্ণাঙ্গ বেলিয়া হয়। তাহলে পলিপ থেকে কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো না, তাহলে পলিপ দিয়ে কি জনন হলো? অযৌন। আর পলিপ কিন্তু স্থির, উল্টাপাল্টা হবে, কোনটা দিয়ে যৌন কোনটা দিয়ে অযৌন। রাগ করে গাল ফুলাও না, অপ অপ করে থাকো। তাহলে অপ, গাল ফুলা অপ, অতে অযৌন পথে পলিপ, অপ অপ করে আসো। তাহলে অতে অযৌন পথে পলিপ, তাহলে পলিপ দিয়ে অযৌন জনন হয়, মেডুসা দিয়ে যৌন জনন। বাবা এখানে দেখো তো ওবেলিয়ার জীবন চক্রে মেডুসা পলিপ দুই দশায় আছে না? তার মানে এরা বহুরূপিতা প্রদর্শন করে। পলিপ এক রূপ, মেডুসা আর এক রূপ। এখানে দুই রূপ দেখা যাচ্ছে, তার মানে তুমি বুঝবে এরা বহুরূপিতা প্রদর্শন করে। দেখো এদের জীবন চক্রে যে দেখো মেডুসা দিয়ে যৌন জনন হলো, পলিপ দিয়ে অযৌন জনন। তাহলে এদের জীবন চক্রে অযৌন আর যৌন জনন পর পর হলো, এটাই জনুক্রম। তোমরা ম্যালেরিয়াতে পড়ছো, আরো একাধিক জায়গায় পড়ছো। তাহলে দেখো তো ওবেলিয়া তো নিডেরিয়া পর্বের প্রাণী। দেখো এদের জীবন চক্রে যৌন জনন অযৌন জনন দুইটাই হলো পরপর, এটাই তো জনুক্রম, মেটাজেনেসিস। আর এই যে পলিপ দশা আছে, মেডুসা দশাও আছে, তার মানে কি এরা বহুরূপিতা প্রদর্শন করে। পলিমরফিজম, পলিমরফিজম বা বহুরূপিতা প্রদর্শন করে। পলি মানে অনেক, মরফি মানে রূপ, পলিমরফিজম মানে অনেক রকম রূপ প্রদর্শন করে। দেখি আরেকবার বলো তো দেখি বুঝতে পারছো কিনা, আমি আরেকবার স্লো বলে এটা শেষ করি, আর 5 মিনিট পড়াবো। ওবেলিয়া নিডেরিয়া পর্বের একটা প্রাণী। পূর্ণাঙ্গ প্রাণী থেকে মেডুসা তৈরি হয়। মেডুসা তার কোর্সিকার সাহায্যে সাঁতার কাটতে পারে। মেডুসা থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, তার থেকে তৈরি হয় জাইগোট। তার মানে মেডুসা দিয়ে কি প্রজনন? যৌন। বুঝতে পারছো এটা? আর এই জাইগোট থেকে হয় প্লানুলা লার্ভা, সেখান থেকে তৈরি হয় পলিপ। পলিপ স্থির। পলিপ থেকে কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় না। পলিপ বারবার মুকুল সৃষ্টির মাধ্যমে, বাডিং এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায়। তাহলে বলতো পলিপ থেকে তো বাডিং এর মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণী হলো, মুকুল তৈরির মাধ্যমে। তাহলে বলতো পলিপ কোন প্রজননে সাহায্য করলো? অযৌন। আয়ুব ভাই পর্যন্ত বলতেছে অযৌন। আর পলিপ স্থির। তাহলে মেডুসা দিয়ে যৌন জনন হয়, মেডুসা সাঁতার কাটতে পারে। পলিপ দিয়ে অযৌন জনন হয়, পলিপ স্থির। তাহলে বলতো নিডেরিয়া পর্বের একটা প্রাণীর জীবন চক্রে আমরা পলিপ মেডুসা দুই দশাই দেখতেছি। তার মানে কি এরা বহুরূপিতা প্রদর্শন করে, পলিমরফিজম দেখা যায় জীবন চক্রে।
আবার এই যে দেখো মেডুসা দিয়ে যৌন জনন হলো, পলিপ দিয়ে অযৌন জনন। তা দেখো এদের জীবন চক্রে যৌন জনন অযৌন জনন দুইটাই পরপর হলো, এটাই জনুক্রম বা মেটাজেনেসিস। বজনী না বজনী, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি, বলো। বলো তো দেখি এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারছো? বুঝলে একটু বলো। কি আটকে গেছি নাকি আমি? আটকাচ্ছে মনে হয় একটু, আমি আমার কাছে আটকাচ্ছে। ও আচ্ছা, এটা বুঝতে পারছে? কমেন্ট করছে দেখো তো। বুঝছে না? লাস্ট পার্ট। আর অল্প একটু পরে আই উইল ফিনিশ, আই উইল ফিনিশিং টুডেস ক্লাস। আচ্ছা, এই পর্বের তোমাদের বইয়ে দিছে 4টা শ্রেণী। এক দিছে হাইড্রোজোয়া। তোমরা সবাই জানো হাইড্রো মানে কি পানি, পানি ওয়াটার। জোয়া মানে কি জুন বা প্রাণী। হাইড্রোজোয়া মানে পানির প্রাণী, পানিতে থাকা প্রাণী। নাম থেকে বুঝে নিবা এই পর্বের, সরি সরি সরি, এটা শ্রেণী, এই শ্রেণীর উদাহরণ হাইড্রা এবং ওবেলিয়াটাও কিন্তু এই হাইড্রোজোয়া শ্রেণীর। 2 স্কাইফোজোয়া। স্কাইফো মানে হলো পেয়ালা, জোয়া মানে প্রাণী। তাহলে এই শ্রেণীর প্রাণীরা দেখতে পেয়ালার মতো, উদাহরণ জেলিফিশ। তাহলে বলতো জেলিফিশ কোন শ্রেণীর? স্কাইফোজোয়া। আর স্কাইফোজোয়া এটা তো নিডেরিয়া পর্বের শ্রেণী। তাহলে আমাদের মেডিকেলে প্রশ্ন দিচ্ছে জেলিফিশ কোন পর্বের, আমরা কি বলবো? নিডেরিয়া। কোন শ্রেণীর? স্কাইফোজোয়া। তারপর 3 নাম্বার শ্রেণী কিউবোজোয়া। তার মানে এই শ্রেণীর প্রাণীরা কিউবের মতো। কিউবো মানে কি? কিউব। জোয়া মানে কি? প্রাণী। এই শ্রেণীর প্রাণীরা কিউবের মতো দেখতে, উদাহরণ বক্স জেলিফিশ। তাহলে শুধু জেলিফিশ বললে বলবা স্কাইফোজোয়া শ্রেণীর, আর বক্স জেলিফিশ বললে বলবা কিউবোজোয়া। আর এই বক্স জেলিফিশের নামই কিন্তু কাইরোনেক্স, যেটা সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। বক্স জেলিফিশ মানেই কি বলতো? কাইরোনেক্স, যেটা সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। এটাকে বলে কি? সামুদ্রিক বল্লা। দেখো সেপালোকর্ডাটাদের কিন্তু বলে ভল্লাকার বা বল্লাকার প্রাণী। আর যদি বলে সামুদ্রিক বল্লা কোন পর্বের, তাহলে কিন্তু অবশ্যই নিডেরিয়া কারেক্ট করবা। এটা কনফিউশন হয় কিন্তু। সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের কিন্তু ভল্লাকার বা বল্লাকার প্রাণী বলে। আর এই যে কাইরোনেক্স বক্স জেলিফিশ, এটাকে কিন্তু সামুদ্রিক বল্লা বলে। যদি বলে সামুদ্রিক বল্লা কোন পর্বের, অবশ্যই নিডেরিয়া। 4র্থ এবং লাস্ট শ্রেণী অ্যান্থোজোয়া। তোমরা সবাই জানো অ্যান্থো মানে ফুল। তোমরা একটা ফুলের রঞ্জকের নামও জানো, অ্যান্থোসায়ানিন। জোয়া মানে প্রাণী। তাহলে এই শ্রেণীর প্রাণীরাই ফুলের মতো। শুরুতেই বলছি নিডেরিয়া পর্বের প্রাণীরা ফুলের মতো, আসলে এই শ্রেণীর প্রাণী তারা। কিন্তু বইয়ে বলেনি, বইয়ে বলছে নিডেরিয়া পর্বের প্রাণীরা দেখতে, মানে এদেরকে সমুদ্রের ফুল বলে। আসলে অ্যান্থোজোয়া শ্রেণীর প্রাণীরা হলো সামুদ্রিক ফুল, সমুদ্রের ফুল, দেখতে ফুলের মতো। এর উদাহরণ পড়বা সমুদ্র পালক। তাহলে বাবারা নিডেরিয়া পর্বের শ্রেণী কি কি, কোনটা শ্রেণী নয়, এই টাইপের এমসিকিউ দিতে পারে। শ্রেণী হলো হাইড্রোজোয়া, যার উদাহরণ হাইড্রা, ওবেলিয়া। স্কাইফোজোয়া, এই শ্রেণীর উদাহরণ জেলিফিশ। কিউবোজোয়া, বক্স জেলিফিশ। বক্স জেলিফিশ মানে আলিম স্যারের বইয়ে যেটাকে বলছে কাইরোনেক্স, কাইরোনেক্সটাই বক্স জেলিফিশ। এটাকে কিন্তু সামুদ্রিক বল্লা বলে, সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। অ্যান্থোজোয়া, এই শ্রেণীর প্রাণীরাই আসলে ফুলের মতো, উদাহরণ একটা সমুদ্র পালক। ওকে। আর এখানে কিন্তু এক্সেপশনাল টাইপের নাম আছে, যেমন একটা আছে, উদাহরণ উদাহরণ বলতেছি, বাংলা নাম পর্তুগিজ, সরি পর্তুগিজ যুদ্ধ মানব।
এটা কিন্তু নিডেরিয়া পর্বের একটা প্রাণী। নামের মধ্যে দেখো মানব কথা আছে, পর্তুগিজ যুদ্ধ মানব। দিবে কোন পর্বের প্রাণী? নিডেরিয়া। মানে এই প্রাণীটা আসলে পর্তুগিজদের যে জাহাজ ছিল, এই পর্বের প্রাণীদের উল্টা ভাবে যদি করো, উল্টা যদি করো, বা এই পর্বের প্রাণীরা দেখতে ওদের উল্টা জাহাজের মতো, সরি হ্যাঁ, এই পর্বের প্রাণীরা, এই পর্বের প্রাণীরা মানে সব প্রাণী নয়, পর্তুগিজ যুদ্ধ মানব দেখতে ওই পর্তুগিজদের যে যুদ্ধ জাহাজ ছিল ওটা উল্টা করলে যেরকম ওই রকম দেখতে। পর্তুগিজদের যে যুদ্ধ জাহাজ ছিল ওটা উল্টালে যে রকম দেখতে লাগবে, এই প্রাণীটা দেখতে ওই রকম, এই জন্য বলছে পর্তুগিজ যুদ্ধ মানব। আবার একটা উদাহরণ আছে এই পর্বের, কামান গোলা জেলিফিশ। এটাও মনে রাখবা, এক্সেপশনাল টাইপের নাম, কামানের গোলার মতো দেখতে প্রাণীটা। এই জেলিফিশটা কামান গোলা জেলিফিশ, কামানের গোলার মতো। তাহলে মৃত মানুষের আঙ্গুল স্পঞ্জ মনে রেখো, পরিফেরা পর্বের। পর্তুগিজ যুদ্ধ মানব, এটা নিডেরিয়া পর্বের। কামান গোলা জেলিফিশ, নীল বোতাম জেলিফিশ, সমুদ্র পালক, সমুদ্র কুসুম মানে সি অ্যানিমন, সমুদ্র পাখা, এই উদাহরণগুলো পড়ে নিবা, ইম্পর্টেন্ট। আমরা তো হাইড্রা জেলিফিশ এই দুইটা জানি নিডেরিয়া পর্বের। এই যে পর্তুগিজ যুদ্ধ মানব, নীল বোতাম জেলিফিশ, কামানগোলা জেলিফিশ, সমুদ্র পালক, সমুদ্র কুসুম, সমুদ্র পাখা, এগুলা নিডেরিয়া পর্বের, মনে রেখো। ভালো থাকো সবাই, ক্লাস শেষ করে দিলাম। আগামীকাল 6:30টায় দেখা হবে ইনশাল্লাহ, সবাই জয়েন করো। আর এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচের ফ্রি ক্লাস, প্রথম ফ্রি ক্লাস হলো, এগুলা ফ্রি ক্লাস চলতেছে। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট এবং সবার জন্য এই ক্লাসগুলো উন্মুক্ত করে দেওয়া আছে। তোমরা সবাইকে বিষয়টা জানিয়ে দিও, ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দিও, সবাই যেন ক্লাসগুলো দেখতে পারে। আমার ক্লাস দ্বারা যদি সামান্য একটু উপকৃত হয় স্টুডেন্ট, আমার তাতেই ভালো লাগবে। আর এই আমরা 2টা চ্যাপ্টার ফ্রি ক্লাস নেবো, এটা অনেক সংখ্যকবার বলছি, প্রাণীবিদ্যার প্রথম এবং চতুর্থ অধ্যায়। মার্চ মাসের 14 তারিখে আমরা এই 2টা চ্যাপ্টারের উপর পরীক্ষা নিব অনলাইনে, 100 মার্কসের, সারা বাংলাদেশে। প্রথম পুরস্কার আইপ্যাড থাকবে। আর আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলতেছে, কোর্স ফি 7,000, তোমরা 2,000 টাকা সারে ভর্তি হতে পারবে 5,000 টাকায়। ওকে, ভালো থেকো সবাই, আগামীকাল দেখা হবে। আর ক্লাস কেঙ্কা লাগলো বারে না কমেন্ট করে কও, এই সলপলেরা না কও ক্লাস কেঙ্কা লাগলো, ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে টেলমি। বলো তো ক্লাস কেমন আছে, কোন ক্যাটাগরির? ও আচ্ছা, আমাদের 2টা বইয়ের কাজ চলতেছে, বইটা পেয়ে যাবো অফলাইন অনলাইন, 2 ব্যাচের স্টুডেন্টরাই পাবা। একটা হলো এক্সট্রা ইনফো, মানে প্রাণীবিদ্যার গাজী আজমল স্যার বাদ দিয়ে আলিম স্যার আর মাজেদা ম্যাডামের বইয়ের এক্সট্রা ইনফোগুলো একসাথে করে একটা বই। আবার আবুল হাসান স্যারের বোটানি বই বাদ দিয়ে আজিবুর স্যার এবং আলিম স্যারের বইয়ের এক্সট্রা ইনফরমেশন গুলো মিলে আমরা বই বানাচ্ছি। আর আমাদের প্রশ্ন ব্যাংকের কাজ চলতেছে, সবগুলো বইয়ের এক্সট্রা ইনফরমেশন গুলো একসাথে করা হচ্ছে। ক্লাস কেমন লাগলো কও, গুড, বেটার না বেস্ট, কোন ক্যাটাগরির মধ্যে পড়লো বারে? মেলাদিন পরে অনলাইন ক্লাস নিলাম তো। একজন লেখছে কোন অফলাইনের চেয়ে ভালো পড়াইছেন, তাই? এটা তাই হলো? কমেন্ট করে জানিয়ে দাও ক্লাস কেমন হচ্ছে। আর ক্লাসগুলো শেয়ার করে দিও তো বাবা, তোমরা শেয়ার করো না কেন? শেয়ার করে দাও, সবাই জানুক, দেখো। হ্যাঁ, বই ফুল সিলেবাসেরই হবে বাবা, বইয়ের কাজ চলতেছে ফুল সিলেবাসের। ইনসুলিন প্রশ্ন ব্যাংক, বায়োলজি প্রশ্ন ব্যাংক আর ইনসুলিন এক্সট্রা ইনফো বায়োলজির উপর। আর তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে, এটা আমরা আগামীকাল জানাবো তোমাদের। খুব ভালো একটা খবর আছে, এটা আগামীকাল জানাবো তোমাদের। ও আচ্ছা, আমাদের কোর্সটাতে আমরা তো খালি জীববিজ্ঞান পড়াবো, আমি বায়োলজি পড়াবো ইনশাল্লাহ, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো, একটা কিছু বাদ দেবো না ইনশাল্লাহ, ধীরে ধীরেই পড়াবো ইনশাল্লাহ। আর পরীক্ষাটা নিব আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান, ইংলিশ। তবে আরো বড় ধরনের একটা নিউজ আছে, এটা তোমাদের আগামীকাল দিয়ে দিব বা আগামী 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। এই অ্যাডমিশন ব্যাচ বিষয়ে ভালো একটা নিউজ পাবা। ওকে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম। কি টাইপের